সাইকেলে করে যাব? মৃদুল ফিরে তাকালো, বলল, তাইলে কি দিয়া যাইবা? হাইটে গেলে বাড়ি আইতে আইতে আজকে সারা রাত লাগবো। মৃদুলের পিছনে থাকা খালি জায়গাটায় পূর্ণা তাকালো। মৃদুলের খুব কাছে, আর এখানে বসলে মৃদুলের পেট জড়িয়ে ধরতে হবে। ভাবতেই পূর্ণার হাড় হিম হয়ে আসে। এতদিনের পরিচয়ে একজন আরেকজনের হাতও ধরেনি, আর আজ এত কাছে বসে পেট জড়িয়ে ধরতে হবে। পূর্ণা ঢোক গিলে মিনমিনিয়ে বলল, সাইকেল দিয়ে যাব না আমি। মৃদুলের ভ্রুযুগল বেঁকে যায়। সে ধমকে উঠে, নাটক করতেছ কেন? তাড়াতাড়ি উঠো, আর মুখটা ঘুরো, মানুষ দেখব। সূর্যের কিরণ এসে পড়ে মৃদুলের চোখে মুখে। স্নিগ্ধ চকচকে ফর্সা মুখের সাথে বেঁকে যাওয়া দুটি ভ্রু কি সুন্দর করেই না মানিয়েছে। পূর্ণা সেদিকে চেয়ে থেকে কিছু বলতে পারল না। নিকাব দিয়ে মুখ ঢেকে মৃদুলের পিছনে বসল। মৃদুল মৃদু হাসল, যা চোখে পড়ল না পূর্ণার। মৃদুল সাইকেলের চাকায় পা দিতেই পূর্ণা খামচে ধরে মৃদুলের শার্ট। মৃদুলের সর্বাঙ্গে একটা অচেনা সুন্দর অনুভূতির উথাল পাথাল ঢেউ উঠে। পূর্ণার বুকে দ্রিম দ্রিম শব্দ হচ্ছে। নিঃশ্বাস এত বেশি এলোমেলো হয়ে পড়ে যে পূর্ণার মনে হচ্ছে এক্ষুনি সে মারা যাবে। মৃদুল আটপাড়া পার হয়ে পূর্ণার উদ্দেশ্যে বলল, কাঁদতেছ কেন? পূর্ণা কিছু বলতে পারল না। কি লজ্জা! সে কাঁপছে সেটাও মৃদুল টের পাচ্ছে। পথের দুই দিকে যত দূর চোখ যায় বিস্তীর্ণ মাঠ, কোথাও কোনো মানুষ দেখা যাচ্ছে না। পূর্ণা দূরে চোখ রেখে চুপ করে রয়েছে। মৃদুল বলল, পূর্ণা, এ কেমন মায়াময় ডাক! পূর্ণার হৃদয়ে উঠা অপ্রতিরোধ্য তুফান বেড়ে যায়। বুকে এত জোরে জোরে শব্দ হচ্ছে কেন? যদি মৃদুল শুনে ফেলে, সে তো লজ্জায় মরেই যাবে। মৃদুল আবার ডাকল, পূর্ণা। পূর্ণা জবুথুবু হয়ে উত্তর দিল, কি? আমার হাত পা অবশ হয়ে যাইতেছে কেন? আমারও। সাইকেল থেমে গেল। মৃদুল পূর্ণাকে বলল, নামো। পূর্ণা নামল। মৃদুল বলল, সাইকেল দিয়ে আর যাওয়া যাইব না, দূরে থাকা ভালো। তোমার ছোঁয়া বিজলির মতন বাইরেতেছে আমারে। আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অডিও বুক বাই শাওন। চলছে ইলমা বেহরোজের লেখা সারা জাগানো উপন্যাস আমি পদ্মজার দ্বিতীয় ভাগ। আজকে শুনবেন পঞ্চম পর্ব। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেওয়ার জন্য। গল্প পাঠে বরাবরের মতোই আমি মোহাম্মদ মেহেদি হাসান। গত পর্বে আপনারা যা শুনেছেন একটু মনে করিয়ে দেই। হঠাৎই একদিন পদ্মজা আবিষ্কার করে জঙ্গলের মধ্যের সেই ভয়ঙ্কর টর্চার সেল, এবং আবিষ্কার করে তার একমাত্র ভালোবাসার মানুষটি নারী ও মাদক পাচারকারী দলের একজন মূল নায়ক। তার স্বামী আমির হাওলাদার তার পাপের সঙ্গীদের নিয়ে নিরীহ নারীদের কিডন্যাপ করে এনে গণধর্ষণ, গুম, খুন, অমানসিক অত্যাচার সহ তাদের দেশের বাইরে পাচার করে দেয়। এই ভয়াবহ ব্যাপারটি জানতে পেরে পদ্মজার পায়ের নিচ থেকে বেঁচে থাকার একমাত্র অবলম্বনটুকু হারিয়ে যায়। অন্যদিকে আমির, মজিদ, খলিল, রেদওয়ান সহ সবাই অত্যন্ত ব্যস্ত আছে ফ্রান্সের নারী পাচারের ডিলটা সম্পূর্ণ করার জন্য। আর মাত্র 21টি মেয়ে জোগাড় হলেই তারা এই পাচারের লটটা ফ্রান্সে পাঠিয়ে দিতে পারে। এদিকে হিংসার বশবর্তী হয়ে পদ্মজাকে রেদওয়ান সেই অভিশপ্ত ঘরে বসে আমিরের পুরো মুখোশ পদ্মজার কাছে উন্মুক্ত করে দেয়। রেদওয়ানের মুখে সম্পূর্ণ কথা শুনে পদ্মজা বুঝতে পারে আমির হাওলাদার নামে এতদিন ধরে যাকে সে চেনে সে আসলে কোনো মানুষ না, মানুষের মুখোশ পরা একটি জলজান্ত পশু। তারপর কি হলো জানতে শুনে ফেলুন এই পঞ্চম পর্ব। তাহলে শুরু করা যাক।
আমির হাতের ছুরি চেয়ারের ওপর রাখল, তারপর রক্তমাখা জ্যাকেট খুলে মেঝেতে ফেলল। পদ্মজা ভয়ে মিইয়ে গেছে, অস্বাভাবিকভাবে ফোপাচ্ছে। খলিল যত দ্রুত সম্ভব জায়গা ছেড়ে চলে গেলেন। মজিদ তীব্র বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বিকৃত রূপ ধারণ করলেন। শফিক তাদের কত কাজে লাগত, সেটাও শেষ। পদ্মজাকে তার শুরু থেকেই অপছন্দ। মেয়েটার রূপের আড়ালে তিনি আগুন দেখতে পান, যে আগুন আমিরকে ঘায়াল করে তাদের নিঃশেষ করে দিবে। কিন্তু এই মুহূর্তে আমিরকে কিছু বলে লাভ নেই, পরে সময় করে বোঝাতে হবে। মাথায় অনেক চিন্তা নিয়ে তিনিও জায়গা ত্যাগ করলেন। আমির তার গায়ের শার্ট খুলে হাত মুখের রক্ত মুছে পদ্মজার দিকে এগিয়ে আসলো। পদ্মজা আমিরের দিকে তাকানোর সাহস অবধি পাচ্ছে না। সে খুনের দৃশ্যটি বারবার দেখছে। মনে হচ্ছে এই বুঝি আমির তার চোখ দুটি। না, ভাবা যাচ্ছে না। পদ্মজা নিঃশব্দে কাঁদতে থাকল। আমির ছুতেই দূরে সরে যাওয়ার চেষ্টা করে। আমির 2 সেকেন্ডের জন্য থামে, তারপর জোর করে পদ্মজাকে বসালো। পদ্মজার হাত পায়ের বাঁধন খুলে দিল। সঙ্গে সঙ্গে পদ্মজা বিছানার এক কোণে চলে গেল। সে স্থির হতে পারছে না। তার মন শরীর বিভিন্নভাবে অস্থির হয়ে আছে, মানসিকভাবে ভেঙে পড়েছে। আমির অনেকক্ষণ পদ্মজার ভয় পাওয়া দেখল, তারপর ডাকল, পদ্মজা। পদ্মজা হাঁটুতে মুখ গুজে রেখেছে। সে আমিরের ডাকে সাড়া দিল না। আমির উঁচু কণ্ঠে বলল, তুমি ভয় পাচ্ছ কেন? আমি তোমাকে কিছু করব না। তাও পদ্মজা তাকায় না। তার শরীর বিরতিহীনভাবে কাঁপছে। আমির বিছানায় উঠে আসে, জোর জবরদস্তি করে পদ্মজাকে নামিয়ে আনে বিছানা থেকে, ধমক দেয়, পাজাকোলা করে নিয়ে আসে A4 ঘরে। এই ঘরটা অন্যরকম, সাধারণ ঘরের মতো। পদ্মজাকে বিছানায় রাখতেই পদ্মজা আমিরকে জোরে ধাক্কা দিল, কিন্তু অদ্ভুত, তার ধাক্কায় আমির এক আঙ্গুলও নড়েনি। আমিরকে পদ্মজার আর স্বামী মনে হচ্ছে না, মনে হচ্ছে দানব। একটা দানব দাঁড়িয়ে আছে সামনে। সে মুক্তির জন্য ছটফট করছে আর কাঁদছে। আমির পদ্মজাকে স্থির করার চেষ্টা করে। পদ্মজা কিছুতেই স্থির হয় না। সে তার মাকে খুঁজছে, মুক্তি চাইছে। ভয় তার শরীর শীতল হয়ে গেছে, বাঁধ ভাঙা নদীর মতো হু হু করে কাঁদছে। আমিরের ধৈর্য ভেঙে যায়, জোরে ধমকে ওঠে, কান্না থামাও, থামা বলছি। পদ্মজা কান্না থামানোর চেষ্টা করে, ভয়ার্ত চোখে আমিরের দিকে তাকায়। আমির আসার সময় আরবিদকে দেখেছে। আরবিদের হাতে একটা ব্যাগ ছিল। সে পদ্মজাকে দেখে দরজার কাছে এসে আরবিদকে ডেকে ব্যাগ নিল। ব্যাগে পদ্মজার ঔষধপত্র, শাড়ি, ব্লাউজ, সোয়েটার, শাল রয়েছে। যখন বের হয়েছিল তখন বাইরে লতিফা দাঁড়িয়েছিল। ফরিনা পাঠিয়েছেন পদ্মজার খোঁজ নিতে, নয়তো তিনি খাবেন না, তাই লতিফা বাধ্য হয়ে এসেছিল। আমির লতিফাকে দেখে রেগে যায়, লতিফাও ভয় পেয়ে যায়। তবে আমির রেগে কিছু বলল না, শুধু প্রশ্ন করল কেন এসেছি। তারপর উত্তর দিয়ে দিল পদ্মজা ভালো আছে। একটা ব্যাগে যেন পদ্মজার দরকারি জিনিসপত্র দিয়ে দেওয়া হয়। শেষ রাতে যেন বাড়ির পিছনে অপেক্ষা করে। আর 2 দিন থাকা হবে এখানে। 2 দিন পদ্মজাকে চোখের আড়াল করা যাবে না। লতিফা শেষ রাতে ব্যাগ নিয়ে আসে। আমি লতিফার কথা ভুলে যাই। তারপর যখন মনে পড়ে আরবিদকে পাঠায়। আমির ব্যাগ থেকে শাড়ি, ব্লাউজ বের করে বিছানার এক পাশে রাখল। পদ্মজাকে বলল, তখন বমি করেছ, এখন আবার রক্ত লেগেছে, পাল্টে নাও। আমিরের কণ্ঠ শান্ত, স্বাভাবিক। কিছু মুহূর্ত আগের ঘটনার কোনো ছাপ নেই তার মুখে। সে পদ্মজার জবাবের জন্য অপেক্ষা করে। পদ্মজা জবাব দেয় না। তার ফোপানো ধীরে ধীরে কমে আসে, ফিরে আসে তার স্থির স্বভাবে। পদ্মজার গাল থেকে রক্ত ঝরছে। আমির তুলা এনে কিছুটা বিছানায় রাখল, আর কিছুটা দিয়ে পদ্মজার গালের রক্ত মোছার জন্য পদ্মজার এক হাত ধরে তার দিকে ফেরানোর চেষ্টা করতে চাইল।
তখনই পদ্মজা ছ্যাদ করে ওঠে, দূরে সরে যায়, চোখ বড় বড় করে বলল, দূরে থাকুন, রক্ত ঝরছে তো, আমারটা আমি দেখে নিতে পারবো। পদ্মজা বাকি তুলাটুকু নিজের গালে চেপে ধরল। আমিরের আর কি বলার, সে পদ্মজার সাথে কথা বাড়ানোর সাহস পায় না। বিছানার চেয়ে অনেকটা দূরে গিয়ে কাঠের চেয়ারে বসল। দুজন দুই দিকে বসে থাকে চুপচাপ। নিস্তব্ধ শান্ত পরিবেশের জন্য পদ্মজার নিঃশব্দে কান্না করাটা শুনতে পাচ্ছে আমির। সে কথা বলতে গিয়ে দেখল তার কথা ফুটছে না। আরও দুইবার চেষ্টা করার পর কথা ফুটল। কি করবে ভেবে পাচ্ছ না? অসহায় মনে হচ্ছে নিজেকে? পদ্মজা আগুন দৃষ্টি নিয়ে তাকালো, কটাক্ষ করে বলল, আনন্দ হচ্ছে আপনার? আনন্দ হওয়ার কি আছে? কিছু নেই? না। ওই লোকটিকে খুন করে নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করছেন? নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করলে তোমার কাছে ভালো হতে পারবো? পদ্মজা থমকালো, সময় নিয়ে বলল, আপনি আমার মাকে খুন করতে চেয়েছেন। আপনি আমাকে একটার পর একটা মিথ্যে বলেছেন, আর অন্যদের সাথে নৃশংসতার কথা না হয় বাদই দিলাম, তারপরও আমি আপনাকে ভালো মনে করব? সেটাই তো বললাম। তীব্র ঘৃণায় পদ্মজার মুখ ফিরিয়ে নিল। আমির বলল, এসব কে বলেছে? মিথ্যে তো বলেনি। হৃদয়ান, সত্য তো? আমির উত্তর দিল না। পদ্মজা বলল, আমার নিজেকে নর্দমার কীট মনে হচ্ছে। আপনার মতো একটা মানুষের সাথে এতদিন বসবাস করেছি আমি। গোসল করে পরিষ্কার হয়ে যাও। মজা করছেন? না। তারপর তো ঠিকই ছোবেন, জোর করে অপবিত্র করে দিবেন। পুরুষ তো আপনি, পেরে উঠবে না কোনো নারী। নারী তো ভোগের জিনিস, ভোগ করে ফেলে দেওয়ার জিনিস। আমিরের কপালে ভাঁজ পড়ে, বলল, কবে তোমাকে জোর করেছি? আপনাকে ভালো মানুষ ভেবে, স্বামী ভেবে কখনো জোর করার সুযোগ দিইনি। ভালোবেসে না? দয়া করে ভালোবাসার নাম মুখে নিয়েন না। আমার রূপে পাগল আপনি। আমার মতো সুন্দর মেয়ে আপনি দুটো দেখেননি, এই জন্য রেখে দিয়েছেন। বিয়ে করেছেন, হালাল সনদের অধিকারে ভোগ করেছেন। আমার এই সৌন্দর্য যদি না থাকতো, কবেই ছুরি দিতেন না আবর্জনায়। রূপ নিয়ে অহংকার করছো? পাগল হয়ে গেছো তুমি? তাই করছি। আপনার ভাই হৃদয়ানের মনোরঞ্জনের জন্য আমাকে তুলে আনতে গিয়েছিলেন, নিজের বউকে অন্যজনের ভোগের জন্য আনতে গিয়েছিলেন। আমির হাসল, হেসে বলল, তখন তুমি আমার বউ ছিলে, দেখার পর হয়েছ। আমিরের হাসি পদ্মজার রাগ আরও কয়েক গুণ বাড়িয়ে তুলল। আমার এই সুন্দর মুখ না থাকলে আমার জায়গা কি আপনার বিলাসবহুল বাড়িতে হতো, স্থায়ী রক্ষিতা হিসেবে? তোমার মনে হচ্ছে না তুমি বাড়াবাড়ি করছো? তোমার সাথে এমন কথাবার্তা যায় না। আপনি তো আমাকে আমার জায়গায় থাকতে দিলেন না। আমাকে আপনার স্তরে নামতে হবে এখন, নয়তো বাঁচবো কি করে? কয়দিন পর তো আমার বন্ধুর উপর আপনার হাত পড়বে। ব্যবসা বিপদে পড়েছেন তো। আটপাড়ার মেয়েদের? পদ্মজা আমিরের কথা কেড়ে নিয়ে বলল, জানি আমি, কিন্তু সেই নিয়ম ভেঙে আপনি আমাকে ঠিকই তুলে আনতে গিয়েছিলেন। মেয়ের প্রয়োজনে আমার বন্ধুর উপর হাত দিবেন না, তার কোনো নিশ্চয়তা আছে? যেখানে আপনি আমার মাকে খুন করতে চেয়েছিলেন। তোমার বন্ধুর ওপর কখনো কোনো আক্রমণ আসবে না। তুমি খুব বেশি কথা বলছো। শরীরের শক্তির সাথে তো পেরে উঠি না, তাই কথা বলে মাথা খাচ্ছ? আপনার মরে যেতে ইচ্ছে করে না? এত খারাপ কাজ করার পরও নিজেকে ক্লান্ত মনে হয় না? মনে হয় না এবার থামা উচিত? আমির মেরুদণ্ড সোজা করে বসল, বলল, অনেক কথা বলেছ, এবার গোসল করে খাওয়া দাওয়া করে আমাকে সুযোগ দাও। কিসের সুযোগ? তোমাকে বাধার। আমাকে বের হতে হবে আবার। পদ্মজা অন্যদিকে ফিরে বসে, যার অর্থ সে গোসল করবে না। তার অসহ্য লাগছে আমিরকে। আমিরের খুন করার অভিজ্ঞতা দেখে হাতাহাতি করার সাহস মরে গেছে। এখন থেকে যা করতে হবে পরিকল্পনা মাফিক করতে হবে, নয়তো সে কিছুতেই পারবে না। মেয়েগুলোর মুক্তির আকুতি করে যে কোনো লাভ নেই সেটাও বুঝে গেছে। আমির চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, খপ করে পদ্মজার হাত ধরল, বলল, যাও গোসলে। ছাড়ুন, কিরমির করে বলল পদ্মজা। গোসলে যাও, গোসল করে খাওয়া দাওয়া করে ওষুধপত্র খেয়ে আমাকে ধ্বংস করার পরিকল্পনা করো। নাটক করছেন কেন? নাটক তো তুমিও করছো। যেভাবে কথা বলছো এটা তো তুমি না,
উফ, ছাড়ুন। আমাকে বাধ্য করো না তোমাকে গোসল করিয়ে দিতে। পদ্মজা বিস্ফোরিত হয়ে তাকালো, দাঁতে দাঁত চেপে বলল, তখনই আমি মরে যাব। সেজন্যে বলছি নিজে যাও। আমি আপনার কথা শুনবো না। আমার হাতের মার কিন্তু খুব শক্ত। নরম আছি, নরম থাকতে দাও। অন্যজনকে দিয়ে মার দিয়েছেন, এবার নিজে মারাটা বাকি। মেরে দিন না, এখনই মেরে দিন। আমি কাউকে মারতে বলিনি, কিন্তু এরকম চলতে থাকলে তুমি আমার হাতে শক্ত আঘাত পাবে। পদ্মজার চোখ ফেটে জল বেরিয়ে আসে। সে ভেজা কণ্ঠে বলল, সেই দিনটাও যে আমাকে দেখতে হবে আমি জানি। তাহলে এখন কেন দরদ দেখাচ্ছেন? নাটক করছেন কেন? পদ্মজা, আমার দেরি হয়ে যাবে। সময়টা আমার কাছে খুব মূল্যবান। 2 দিন ধরে ঘুম হচ্ছে না, মাথা চড়ে আছে। কথা শুনো। পদ্মজা কিছু বলার মতো খুঁজে না পেয়ে থুথু ছুঁড়ে মারল। আকস্মিক ঘটনায় আমির হতভম্ব। পদ্মজা কথায় কথায় থুতু ছুঁড়ে দিচ্ছে, যা অপমানজনক। কিন্তু আমির কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে পদ্মজাকে জোর করে টেনে বলল, গোসলে যাও। গায়ের জোর দেখাচ্ছেন? দেখাচ্ছি। 6 বছর তো জোরই দেখিয়েছেন, তোমার সম্মতিতে। পদ্মজা আমিরের চোখের দিকে তাকালো। শান্ত, গভীর, ক্লান্ত দুটি চোখ। হিংস্রতার বিন্দুমাত্র রেশ নেই। খাড়া নাক, পাতলা ঠোঁটে হালকা গোলাপি ছাপ, থুতনিতে কাটা দাগ, এলোমেলো চুল, কপালে দারুণ দুটো ভাঁজ। উত্তপ্ত চেনা নিঃশ্বাস মুহূর্তে মনে করিয়ে দেয় প্রাণের স্বামীর কথা। কত কত আদর, সোহাগ, ভালোবাসার ছন্দ এই মানুষটিকে ঘিরে। ঘৃণার মোটা দেয়াল ভেঙে ভালোবাসার অনুভূতিটা কি অদ্ভুতভাবেই ছুঁয়ে ফেলল পদ্মজাকে। তখনই কানে ভেসে আসে হৃদওয়ানের কথাগুলো, ভেসে আসে মেয়েদের চিৎকার। চোখের সামনের রঙিন পর্দাটা সরে গিয়ে হয়ে ওঠে ক্রোধী। পদ্মজা চাপা স্বরে আমিরকে জানায়, সেই সব অবধি আমি পদ্মজাই থাকব। আমির পদ্মজার স্বরে বলল, পারবে না, আমার সাথে তুমি পারবে না, বিশ্বাস করো। গায়ের জোরে বুদ্ধির খেলায় আমার সাথে পারবে এমন মানুষ জন্মিয়েছে সেটা আমি বিশ্বাস করি না। তবে কোনো অনুভূতি জন্মালেও জন্মাতে পারে। আমিরের শেষ কথাটা দেয়ালে দেয়ালে প্রতিধ্বনি তোলে। কোনো অনুভূতি কি তলোয়ারের চেয়েও ধারালো হয়? সত্যি কি অনুভূতি কারো ধ্বংসের কারণ হতে পারে? তাহলে সেই অনুভূতি পদ্মজা কোথায় পাবে? যে অনুভূতি দিয়ে আমিরকে নিঃস্ব করে মৃত্যুর দুয়ারে পাঠানো যাবে। শেষ হবে 200 বছরের পাপ। আমিরের পদ্মবতী হয়ে উঠবে একমাত্র পদ্মজা। পদ্মজার শরীর ঘামে ভিজে একাকার। প্রচণ্ড গরম লাগছে। সকালে খুব ঠান্ডা ছিল। সোয়েটার পরার পরও তার শরীর কাঁপছিল। তাই আমির পদ্মজার গায়ে শাল পেঁচিয়ে দিয়েছিল। তারপর তো আমির বেরিয়েই গেল। এখন পদ্মজা গরমে ঘামছে। সময়টা দুপুরবেলা। সূর্য আজ অনেক তেজ নিয়ে আকাশে উঠেছে। পদ্মজার হাঁসফাঁস লাগছে। গরমে মাথা ব্যথা হয়ে গেছে। বসে থাকতে থাকতে কোমরও যেন অবশ হয়ে গেছে। আশেপাশে কোনো সাড়া শব্দ নেই। ভোরের দিকে মেয়েদের চিৎকার কানে এসেছিল। পদ্মজার কিছু করার ছিল না। সে দাঁতে দাঁত চেপে সহ্য করেছে। খট করে দরজা খুলে যায়। পদ্মজার চোখ তুলে তাকালো। আমির এসেছে। পরনে ফুলহাতা সাদা গেঞ্জি। পদ্মজার চোখের দৃষ্টি সরিয়ে নিল। আমির পদ্মজার হাত পায়ের বাঁধন খুলে দিল। তারপর শাল সরাতে চাইলে পদ্মজা বাধা দিয়ে বলল, আমি পারবো। আমির সরে দাঁড়ালো। পদ্মজা গা থেকে শাল বিছানায় রেখে সোয়েটার খুলল। তারপর কাট কাট গলায় বলল, দয়া করে আমাকে আর বাঁধবেন না। নিজের পায়ে নিজে কুড়াল মারার স্বভাব আমার নেই। বসে থাকতে থাকতে আমার কোমরের হাড় ক্ষয় হয়ে যাচ্ছে। 2-3 দিন বসে থাকলে হাড় ক্ষয় হয় না। পদ্মজা হতাশ হয়ে বলল, আমার যন্ত্রণা হয়, ঝিমঝিম করে পা। আমির ঘরের এক কোণে থাকা কাঠের বক্সের দিকে এগোতে এগোতে বলল, মামার বাড়িতে আসুনি যে যেভাবে চাইবে সেভাবেই হবে। 21টা মেয়ে কি জোগাড় হয়ে গেছে? আচমকা পদ্মজার এমন প্রশ্ন, তাও শান্ত কণ্ঠ। আমির ঘরের এক কোণে থাকা কাঠের বক্সের দিকে এগোতে এগোতে বলল, মামার বাড়িতে আসুনি যে
যেভাবে চাইবে সেভাবে হবে। আমির বক্সের তালা খুলে একটা ছুরি বের করল। পদ্মজা জবাব দিল স্বাভাবিক কণ্ঠে, আপনি আমার মাকে কিভাবে মারতে চেয়েছিলেন? পথের কাঁটা রাখতে নেই। পদ্মজা চমকে গেল, আহত হলো। আমির কত সহজভাবে তার মাকে উদ্দেশ্য করে বলল, পথের কাঁটা রাখতে নেই। পদ্মজা কথা বলার মতো আর মন পাচ্ছে না, কষ্টও যেন সয়ে গেছে। শুধু তীক্ষ্ণ চোখে আমিরের পিঠের ওপর তাকিয়ে রইল। আমির উবু হয়ে কি যেন খুঁজছে। দরজা খোলা। পদ্মজা পরিকল্পনা করল সে এখন এক দৌড়ে ধড়াক্তে চলে যাবে। যে ভাবনা সেই কাজ। এক পা করে পিছিয়ে যায়। আমির না দেখেই পদ্মজার উদ্দেশ্যে বলল, পালাতে পারবে না। পদ্মজা থমকে দাঁড়ালো, বলল, পালাচ্ছি না। আমির উঠে দাঁড়ালো, পদ্মজার দিকে তাকিয়ে বলল, তো কোথায় যাচ্ছ? পদ্মজা বিছানায় এসে বসল। তার মাথা কোনো কাজই করছে না। এখানে কোনো পাথর নেই, সব পথ যেন বন্ধ করা। সে ভীষণ বিরক্তি নিয়ে বলল, আমি তো আপনাদের কোনো ক্ষতি দেখছি না, করবও না। আমাকে বাঁধবেন না গো, অনুরোধ। ছলনার পথ নিতে চাইছ? ছলনা করব কেন? টয়লেটে যেতে পারি না, শুতে পারি না। স্বামীর নতুন বাড়িতে এসেছি তো নাকি, একটু শান্তিতে দিবেন? অভিনয়ে খুব কাঁচা তুমি, হচ্ছে না। ভালো করে অভিনয় করো, নয়তো যা বলার সোজাসুজি বলো। পদ্মজা থতমত খেয়ে গেল। সে সোজাসুজি আর কিছুই বলল না। এক রাত চলে গেছে, মানে আর 7 দিন বাকি। কিছু করতে পারবে তো? আমির বক্স থেকে একটা বস্তু হাতে নিল, পদ্মজার দিকে ফিরে বলল, যদি এটা ধরতে পারো তোমার বসা শোয়ার সবকিছুর ব্যবস্থা করে দিয়ে যাব। কথা শেষ করেই বস্তুটি পদ্মজার দিকে ছুঁড়ে মারল। পদ্মজা ধরে ফেলল। আমির আবার বক্সের দিকে ফিরল, বলল, দারুণ, আমি আমার কথা রাখব। পদ্মজা বস্তুটির এক মাথা ধরে টান দিতেই একটা ছুরি বেরিয়ে আসে। সে অবাক হয়ে আমিরের দিকে তাকালো। আমির মনোযোগ দিয়ে কি যেন খুঁজেই চলেছে। পদ্মজা তাৎক্ষণিক ভাবল ছুরি দিয়ে সে আমিরকে ভয় দেখাবে, ভয় দেখিয়ে সবগুলো মেয়েকে বাঁচিয়ে ফেলবে। তার উত্তেজিত মস্তিষ্ক গভীরভাবে কিছু আর ভাবল না। পরিস্থিতিকে পানির মতো সহজ ভেবে সে ধীরে ধীরে এগিয়ে গেল। আমির আর চোখে খেয়াল করল পদ্মজা আসছে, তার হাতে ছুরি। তাও আমির নড়ল না, ওইভাবেই রইল। আমির যখন একটু দূরে, তখন পদ্মজা হাঁটা থামিয়ে দৌড়ে এসে আমিরের গলায় ছুরি ধরে বলল, সবগুলো মেয়েকে ছেড়ে দিন, নয়তো আমি আপনাকে মেরে ফেলব। আমির হাসল, বলল, পদ্মজা, এখানে শুটিং হচ্ছে না। পদ্মজা অপ্রস্তুত হয়ে আছে, তবুও সে ভাঙা গলায় হুঙ্কার ছেড়ে বলল, যা বলছি করুন। আমির নাছোড়বান্দা স্বরে বলল, করব না। পদ্মজার আশার পাহাড় 2 ভাগ হয়ে যায়, তবুও সে হার মানার মেয়ে নয়। বলল, আমাকে সহজ ভাববেন না, আমি কিন্তু স্বামী বলে ছেড়ে দেব না। এত লম্বা হয়ে লাভ কি হলো? স্বামীর গলায় ছুরি ধরতে পায়ের আঙ্গুলের ওপর ভর দিতে হচ্ছে তোমার। এবার পায়ের পাতা মাটিতে ফেলো, নয়তো আঙ্গুল ভেঙে যাবে। পদ্মজা দাঁতে দাঁত কিরমির করে বলল, গতকাল থেকে আপনি আমার সাথে মশকরা করে যাচ্ছেন। আমির চমৎকার কৌশলে তার জায়গায় পদ্মজাকে নিয়ে আসে, আর পদ্মজার জায়গায় সে চলে আসে, শুধু ছুরিটা আলাদা। আমির বলল, তোমার হাতের ছুরি দিয়ে সুতাও কাটা যাবে না, ভোঁতা ছুরি। খেয়াল না করি আমাকে আক্রমণ করতে চলে এসেছো? মশকরা আমি করছি নাকি তুমি? বাচ্চাদের মতো আচরণ করছো। বুদ্ধি হাঁটুতে চলে এসেছে। গতকালের শফিকের মৃত্যুটা তোমাকে তোমার জায়গা থেকে নড়বড়ে করে দিল, সেখানে আমার সাথে যুদ্ধ ঘোষণা করছো? বোকা মেয়ে। এখন আমি যদি তোমার গলার শিরাটা কেটে ফেলি? আমার হাতের ছুরি কিন্তু ভোঁতা না। পদ্মজার মেরুদণ্ড সোজা হয়ে যায়। আমির এমনভাবে চেপে ধরে ছুরি ধরেছে যে মনে হচ্ছে এক্ষুনি আমির তার প্রাণ নিয়ে নিবে, কিন্তু আমির সেটা করল না। পদ্মজাকে আলগা করে দিল। পদ্মজা ছাড়া পেয়ে দূরে সরে দাঁড়ালো। আমির বলল, আগে ঘোর কাটিয়ে নিজের অবস্থানে ফিরে আসো। কথা শেষ করে যখনই আমির বের হবে, তখন পদ্মজা প্রশ্ন করল, এত মন্দভাগ্য কেন হলো আমার? আমির জবাব না দিয়েই চলে গেল। পদ্মজা মেঝেতে বসে ডুকরে কেঁদে উঠল।
সে কোন দিকে যাবে, কি করবে? দিক দিশা পাচ্ছে না। এত ভেবেও কোনো কুলকিনারা পেল না। আমির যদি তাকে বেঁধে না যায় তবে সে কিছু করার চেষ্টা করত, কিন্তু সেটা কখনোই হবে না। আমির বোকা না, সে খুব সতর্ক এবং চালাক। পদ্মজা কান্না করা ছাড়া করার মতো আর কিছুই পাচ্ছে না। নিজের কপাল চাপড়ে শুধু কান্না করারই সুযোগ আছে এখানে। আমির হ্যান্ডকাপ নিয়ে আসলো, পদ্মজার হাতে হ্যান্ডকাপ পরিয়ে দিল। পদ্মজা কিছু বলল না, আমিরও বলল না। হ্যান্ডকাপ পরিয়ে আমির তার মতো চলে গেল। বের হওয়ার পূর্বে আরবিদকে বলল, পদ্মজার হাতে হ্যান্ডকাপ পরানো আছে, যদি এখানে হাঁটাহাঁটি করে কিছু বলো না। আমি বড় দরজায় নতুন তালা দিয়েছি, চাবি একটা আর সেটা আমার কাছে। যাই করুক, বের হতে পারবে না। আরবিদ বলল, যদি আমাকে আক্রমণ করে? ও হাত ছাড়া কাউকে আক্রমণও করতে পারে না, তাই নির্ভয়ে থাকবে। যা ইচ্ছে করুক, পাত্তা দিবে না। মনে করবে পিঁপড়া ঘোরাঘুরি করছে। জি স্যার। মেয়েগুলোকে খাবার দিবে, আমার আসতে অনেক রাত হবে। জি স্যার। আমির রাফেদকে নিয়ে বেরিয়ে পড়ল। যাওয়ার পূর্বে ভালো করে সব কিছু দেখে নিল। পদ্মজা তারা তার কোনো ক্ষতি হতে পারে এমন কোনো পথ আছে নাকি? নেই। আমির নিশ্চিন্তে বেরিয়ে যায়। পদ্মজা হাঁটুতে মুখ গুজে বসে আছে। আচমকা তার খেয়াল হলো তার হাত বন্দি, কিন্তু পা বন্দি না। দরজা খোলা। সে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো, বেরিয়ে আসলো বাইরে। চারিদিক নির্জন, থমথমে। সে আগে প্রতিটি ঘর দেখল। এইটুতে রিদওয়ান ঘুমাচ্ছে, বাকি ঘরগুলো খালি। সে পা টিপে টিপে স্বাগতম দরজা পেরিয়ে ধরক্ত দরজার সামনে এসে দাঁড়ালো। ধরক্তের মানে সে মনে মনে ভেবে নিয়েছে, ধর্ষণ এবং ধ্বংস থেকে নেয়া রক্তটা বোধহয় এদের মনের আনন্দ, তাই নামকরণ হয়েছে ধরক্ত। পদ্মজা দরজার ধাক্কা দিতেই আরবিদ সামনে এসে দাঁড়ালো। মৃদুল সাইকেল নিয়ে বড় সড়কে পূর্ণার জন্য অপেক্ষা করছে। তারা রায়পুর মেলায় যাবে। আজ শেষ দিন। পূর্ণার নাকি অনেক দিনের ইচ্ছে রায়পুর মেলায় যাওয়ার, কিন্তু হেমলতা কখনো মেলায় যেতে দেননি। তিনি সবসময় ভিড় থেকে মেয়েদের দূরে রেখেছেন। পূর্ণা তার বন্ধুদের কাছে শুধু শুনেছেই, কখনো যায়নি। কথায় কথায় যখন মৃদুলকে সে বলল তার ইচ্ছের কথা, মৃদুল তাৎক্ষণিক পূর্ণাকে জানালো, আমি তোমারে নিয়ে যামু, কাইল দুপুরে বড় সড়কে আইসা পড়বা, বোরকা পইরে আসবা। মৃদুল অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে ওঠে। তখন দূরের ক্ষেতে দেখা যায় পূর্ণাকে, কালো বোরকা পরা, আপাদমস্তক ওড়না দিয়ে ঢেকে রাখা, মাথার ওপর তুলে রেখেছে নিকাব। সড়কের দুই পাশে বিস্তীর্ণ ক্ষেত, ক্ষেতের আইল ধরে ছুটে আসছে পূর্ণা। ওড়নার আংশিক অংশ বাতাসে উড়ছে। মৃদুল মনোমুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। পূর্ণা মৃদুলের কাছে এসে হাঁপাতে থাকল। হাঁপাতে হাঁপাতে বলল, অনেক দেরি হয়ে গেছে তাই না? বড় আম্মা আসতে দিচ্ছিল না। মৃদুল পূর্ণার পাতলা ত্বকের মুখশ্রীতে দৃষ্টি নিবদ্ধ রেখে বলল, কি বললে আইসো? কিছুই না, বলেছিলাম সুরুজ চাচার বাড়িতে যাব। তখন বলল কোথাও যাওয়া যায় নেই, আপা জানতে পারলে নাকি বড় আমার উপর রাখবে, তাই না বলেই চলে এসেছি। চিন্তা করব তো, না বললে কতবার বের হয়েছি, কিছু হবে না। মৃদুল তাড়া দিয়ে বলল, তাইলে তো হইলই, তাড়াতাড়ি উঠো, যাইতে সময় লাগবো। পূর্ণা এতক্ষণে সাইকেল খেয়াল করল। সে বলল, সাইকেলে করে যাব? মৃদুল ফিরে তাকালো, বলল, তাইলে কি দিয়া যাইবা? হাইটে গেলে বাড়ি আইতে আইতে আজকে সারা রাত লাগবো। মৃদুলের পিছনে থাকা খালি জায়গাটায় পূর্ণা তাকালো। মৃদুলের খুব কাছে, আর এখানে বসলে মৃদুলের পেট জড়িয়ে ধরতে হবে। ভাবতেই পূর্ণার হাড় হিম হয়ে আসে। এতদিনের পরিচয়ে একজন আরেকজনের হাতও ধরেনি, আর আজ এত কাছে বসে পেট জড়িয়ে ধরতে হবে। পূর্ণা ঢোক গিলে মিনমিনিয়ে বলল, সাইকেল দিয়ে যাব না আমি। মৃদুলের ভ্রুযুগল বেঁকে যায়। সে ধমকে উঠে, নাটক করতেছ কেন? তাড়াতাড়ি উঠো, আর মুখটা ঘুরো, মানুষ দেখব। সূর্যের কিরণ এসে পড়ে মৃদুলের চোখে মুখে, স্নিগ্ধ
চকচকে ফর্সা মুখের সাথে বেঁকে যাওয়া দুটি ভ্রু কি সুন্দর করেই না মানিয়েছে। পূর্ণা সেদিকে চেয়ে থেকে কিছু বলতে পারল না। নিকাব দিয়ে মুখ ঢেকে মৃদুলের পিছনে বসল। মৃদুল মৃদু হাসল, যা চোখে পড়ল না পূর্ণার। মৃদুল সাইকেলের চাকায় পা দিতেই পূর্ণা খামচে ধরে মৃদুলের শার্ট। মৃদুলের সর্বাঙ্গে একটা অচেনা সুন্দর অনুভূতির উথাল পাথাল ঢেউ উঠে। পূর্ণার বুকে দ্রিম দ্রিম শব্দ হচ্ছে। নিঃশ্বাস এত বেশি এলোমেলো হয়ে পড়ে যে পূর্ণার মনে হচ্ছে এক্ষুনি সে মারা যাবে। মৃদুল আটপাড়া পার হয়ে পূর্ণার উদ্দেশ্যে বলল, কাঁপতাছ কেন? পূর্ণা কিছু বলতে পারল না। কি লজ্জা! সে কাঁপছে সেটাও মৃদুল টের পাচ্ছে। পথের দুই দিকে যত দূর চোখ যায় বিস্তীর্ণ মাঠ, কোথাও কোনো মানুষ দেখা যাচ্ছে না। পূর্ণা দূরে চোখ রেখে চুপ করে রয়েছে। মৃদুল বলল, পূর্ণা, এ কেমন মায়াময় ডাক! পূর্ণার হৃদয়ে উঠা অপ্রতিরোধ্য তুফান বেড়ে যায়। বুকে এত জোরে জোরে শব্দ হচ্ছে কেন? যদি মৃদুল শুনে ফেলে? সে তো লজ্জায় মরেই যাবে। মৃদুল আবার ডাকল, পূর্ণা। পূর্ণা জবুথুবু হয়ে উত্তর দিল, কি? আমার হাত পা অবশ হয়ে যাইতেছে কেন? আমারও। সাইকেল থেমে গেল। মৃদুল পূর্ণাকে বলল, নামো। পূর্ণা নামল। মৃদুল বলল, সাইকেল দিয়ে আর যাওয়া যাইব না, দূরে থাকা ভালো। তোমার সোয়া বিজলির মতন বাইরেতেছে আমারে। মৃদুলের কথা শুনে পূর্ণার খুব হাসি পেল। সে হাসি আটকে রাখল না, হেসে ফেলল, যদিও হাসি দেখা যায়নি। তবে মৃদুল বুঝতে পারল পূর্ণা হেসেছে। সে মুখ ভার করে বলল, হাসো হাসো, হাসবাই তো, আরেকটু হলে মরেই যেতাম। পূর্ণা সশব্দে হেসে উঠল। মৃদুল বলল, হইছে, আর আশা লাগবো না, হাঁটো। মাঠের মাঝখান দিয়ে যাই, কি বলো? তাইলে তাড়াতাড়ি যেতে পারবো। পূর্ণা হ্যাঁ সূচক মাথা নাড়াল, বলল, সাইকেল কি করবেন? হাত দিয়ে ঠেলে নিয়ে যাব। দুজন তাড়াতাড়ি পা চালিয়ে রায়পুর চলে আসে। মেলায় ঢুকতেই আছরের আজান পড়ে যায়। পূর্ণার মাথায় যেন বাজ পড়ে। সে ভীত কণ্ঠে বলল, আসরের আজান পড়ে গেছে, বাড়ি যাব কখন? একটু পর তো সন্ধ্যা হয়ে যাবে, আসুন চলে যাই। মাত্র তো আইলাম, কিছু কিনা এরপর জামুনে, দেরি হয়ে যাবে। খালি চুড়ি আর লিপস্টিক হইলেও নিয়ে যাবা, আসো। মৃদুল শক্ত করে পূর্ণার হাত ধরল। এই প্রথম মৃদুল হাত ধরেছে। সঙ্গে সঙ্গে পূর্ণার মনে হয় চারিদিকের সব ভিড় কোলাহল থেমে গেছে। থমকে গেছে নাগরদোলার ক্যাচ ক্যাচ শব্দ। পূর্ণার মনের আঙিনা জুড়ে নৃত্য শুরু হয়। সে ভুলে যায় তার বাড়ি ফেরার তাড়া। মৃদুল যেদিকে নিয়ে যায় সেদিকে ছুটে যায়। চারিদিকে কত শব্দ, কত মানুষ, রং বেরঙের কত শাড়ি, গহনা, চুড়ি। কিছুই পূর্ণার চোখে পড়ছে না। শুধু অনুভব করছে একটা পুরুষালী শক্ত হাত তার হাত শক্ত করে ধরে রেখেছে। মনে মনে এই মানুষটাকে সে ভালোবাসে। রঙিন রঙিন স্বপ্ন দেখে। এই সমাজ বিয়ের বাজারে সাদা কালোর ভেদাভেদ করবে জেনেও সে ভালোবাসে। গায়ের রং মেনে কি আর ভালোবাসা হয়? মৃদুল একটা চুরির দোকানের সামনে গিয়ে দাঁড়ালো। 8 ডজন চুরি কিনল। পূর্ণা মানা করেছে, মৃদুল শুনেনি। চুরি কেনার পর মৃদুল বলল, অন্য কিছু দেখো, নূপুর নিবা না? পূর্ণা মাথা নাড়ালো। সে নূপুর নিবে। সে একটা একটা করে নূপুর দেখা শুরু করল। মৃদুল 1 ডজন সুতার চুড়ি হাতে নিল। চুড়িগুলো নিজের চোখের সামনে ধরল। চুরির গোল ফাঁকা অংশে পূর্ণার মুখটা ভেসে ওঠে। নিকাব মাথার উপর তুলে রাখা। চিকন নাকে নাকফুলটা জলজল করছে। পূর্ণা একজোড়া নূপুর হাতে নিয়ে মৃদুলের দিকে তাকালো। মৃদুল দ্রুত চুরি সরিয়ে নিল, অন্যদিকে তাকালো। পূর্ণার ঠোঁটে হাসি ফুটে ওঠে। কথা ছিল শুধু চুরি, লিপস্টিক কিনে চলে যাবে, অথচ মৃদুল পারলে পূর্ণার জন্য পুরো মেলাটাই কিনে ফেলে। পূর্ণা মৃদুলের পাগলামি দেখে অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়। এত কিছু নিচ্ছে, সব জিনিস রাখার জন্য বড় ব্যাগও কিনেছে। পূর্ণা মৃদুলকে চাপা স্বরে প্রশ্ন করল, এত কিছু কেন নিচ্ছেন?
মৃদুল বলল, জীবনে প্রথম আম্মার জন্য শাড়ি জুতা কিনছিলাম, আজ যখন আবার সুযোগ পাইছি মেয়ে মানুষের জন্য কেনাকাটা করার, কিনতে দাও। সন্ধ্যার আজান কানে আসতেই পূর্ণার গলা শুকিয়ে যায়। সে খপ করে মৃদুলের হাতের বাহু খামচে ধরে কাঁদো কাঁদো স্বরে বলল, আমার কিছু লাগবো না, জীবনে আর মেলায় আসবো না, বাড়ি নিয়ে চলুন। কাঁদতেছ কেন? আচ্ছা, আর কিছু কিনবো না, বাজারে যাই, এরপরে বাড়ির যামু। মেলায় প্রবেশ করার পূর্বে রায়পুরের বাজারের এক দোকানে মৃদুল তার সাইকেলটা রেখে এসেছে, যাওয়ার সময় নিয়ে যাবে। দোকানদার মজিদ হাওলাদারের নাম শুনে মৃদুলকে বাসায় যেতে বলেছিল। মৃদুল বলেছে আরেক দিন যাবে। তারা মেলা থেকে বের হতে প্রস্তুত হয়, তখন একজন লোক মৃদুলের পিঠ চাপড়ে বলল, মৃদুল না? মৃদুল পরিচিত কারো কণ্ঠ পেয়ে উৎসুক হয়ে ফিরে তাকালো। লোকটিকে দেখে চিনতে পারল। বলল, আরে গফুর ভাই, কেমন আছেন? এই তো বালাই আছি। রায়পুরে কি মেলায় আইছেন? ছোট বোনটার জামাইয়ের বাড়ি এখানে, তোমার সাথে কেলা এইডে বউ নাকি? বিয়া করলা কবে? পূর্ণা আড়ষ্ট হয়ে চোখ নামিয়ে নিল। মৃদুল আর চোখে পূর্ণাকে দেখল, তারপর বলল, জি ভাই, বউ মাসখানে কইল। তখনই পূর্ণা মৃদুলের পিঠে চিমটি কাটল। মৃদুল আউ করে উঠে। গফুর উৎসুক হয়ে তাকিয়ে আছে, তাই সে জোরপূর্বক হেসে বলল, আজকে অনেক শীত, শীতে চিমটি মারে। আইছে ভাই, আজ আসি। রায়পুর কার বাড়িতে আইছো কইলে না তো? অলন্দপুরে আইছি, ফুপুর বাড়ি। এখন যাই ভাই। মজিদ আলাদার তোমার ফুপুর বাসুর না? জি। মানুষের দেহার অনেক ইচ্ছা আছিল, অনেক বালা কথা হনি। মৃদুলের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। সে দাঁতে দাঁত চেপে ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, সইলাইয়েন, আমি তো আছি, আমার এখন যাইতে দেন। যাও মিয়া। মেলার বাইরে এসে পূর্ণা বলল, বউ বললেন কেন? মৃদুল বলল, তে কি কইতাম, গ্রামে তোমারে আমার মানুষ এক লগে কথা কইতে দেখে, হাঁটতে দেখে, এতেই নিন্দা করে। এখন যদি কেউ জানে সন্ধ্যাবেলা আমার সাথে এত দূরে মেলায় আইসো, কি হইব জানো? এই জন্য বউ বলছেন? পূর্ণার কণ্ঠে অভিমান টের পাওয়া গেল। মৃদুল মুচকি হাসল, বলল, আর কি জন্য বলবো? পূর্ণা কিছু বলল না। শীতে তার হাত পা অবশ হয়ে আসছে। এখানে অনেক বাতাস। হাঁটতে হাঁটতে মৃদুল বলল, ভয় হইতেছে না? পূর্ণা অবাক হয়ে জানতে চাইল, কিসের ভয়? পরপুরুষের সাথে রাতের বেলা এত দূরে আসো, যদি কিছু হয়ে যায়? মৃদুলের কথা শুনে সত্যি সত্যি ভয় পেয়ে যায় পূর্ণা। সন্দিহান দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে মৃদুলের দিকে। মৃদুল পূর্ণার তাকানো দেখে হেসে উঠল। পূর্ণা ভ্যাবাজাকা খেয়ে গেল। আমতা আমতা করে বলল, হাসছেন কেন? তোমার ভয় পাওয়া দেখা। মৃদুল হো হো করে হাসতে থাকল। পূর্ণার খুব রাগ হয়। সে মৃদুলকে ফেলে সামনে হাঁটতে থাকে। মৃদুল পিছনে ডাকে, আরে খাড়াও। বাজারে অনেক ভিড়, চিৎকার চেঁচামেচি, মারামারি লেগেছে বোধহয়। মৃদুল পূর্ণা রায়পুরের ছোট বাজারের ঘাটের সামনে দাঁড়িয়ে আছে। এত ভেজাল দেখে মৃদুল পূর্ণাকে বলল, তুমি এইখানে খাড়াও, এইদিকে কেউই নাই, আমি যাইতেছি আর আইতেছি। পূর্ণা চারপাশ দেখল। ঘাটে অনেক নৌকা, ট্রলার বাঁধা, কেউ নেই, সবাই বোধহয় বাজারে। মানুষ ঝগড়া করতে আর সময় পেল না। মৃদুল চলে গেল। পূর্ণা কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে রইল। দূর থেকে ইঞ্জিনের শব্দ আসছে। কোনো ট্রলার এদিকেই আসছে। গা হিম করা ঠান্ডা। পূর্ণা ব্যাগ থেকে নতুন কেনা শাল বের করে গায়ে জড়িয়ে নিল। এইবার ঠান্ডা কম লাগছে। ট্রলারের ছাদে বসে আমির সিগারেট ফুঁকছে আর এক পা ঝুলছে। শীতের তীব্রতায় আমিরের রক্ত চলাচল বন্ধ হওয়ার উপক্রম। তবুও উঠে গিয়ে শীতবস্ত্র ব্যবহার করছে না, সহ্য করছে। নদীর জলে চেয়ে থেকে কিছু ভাবছে। তার মাথায় প্রচণ্ড ব্যথা। 3-4 দিন ধরে সারাক্ষণ কপালের রগগুলো দপদপ করছে। সারাদিন দৌড়াদৌড়ি করেছে। খুব ঝুঁকি নিয়ে এইবার তারা মেয়ে শিকার করছে। কখন কোন ভুল হয়ে যায় কে জানে।
সারাক্ষণ একটা আতঙ্ক কাজ করে। আমির যে ট্রলারে বসে আছে সে ট্রলারটি ঘাটে বাঁধা। তাদের আরও 4টা ট্রলারও পাশে আছে। আমিরের ডান পাশে একটা ইঞ্জিনের ছোট নৌকা এসে থামল। নৌকায় রয়েছে মজিদ, খলিল, সাথে আরও 2জন লোক। তাদেরকে দেখে আমির দ্রুত সিগারেট ফেলে দিল, ছাদ থেকে নামল, মজিদকে ভক্তির সাথে সালাম দিল। মজিদ গম্ভীর স্বরে সালামের উত্তর দিয়ে বললেন, এখানে কি করছো? আমির বাধ্য ছেলের মতো বলল, মেলায় এসেছি, আম্মা পাঠিয়েছেন, তাড়াতাড়ি ফিরো। জি আব্বা। মজিদের সাথে থাকা 2জন লোক মজিদের সাথে বুকে বুক মিলিয়ে বলল, তাইলে এখন আসি ভাই? মজিদ বললেন, জি আসুন, শুক্রবার কিন্তু আসবেন। আরে আসবো আসবো, আপনি দাওয়াত করবেন আর আমরা আসতাম না। মজিদ হেসে বললেন, সাবধানে যাবেন। লোক দুটি চলে যেতেই আমির ছাদে উঠে বসে আরেকটা সিগারেট ধরালো। তীক্ষ্ণ চোখে মজিদের দিকে তাকিয়ে বলল, সব চাপ কি আমার উপরেই? অন্যদের নাকে সর্ষে তেল দিয়ে আরাম করা হচ্ছে? মজিদ বললেন, আরে আব্বা আমার, আমরাও তো আছি। খলিল বাঁকা স্বরে বললেন, সারা বছর তো আমরাই এখানে দৌড়াই, এই কয়দিনে তোর। খলিল পুরো কথা শেষ করতে পারলেন না। আমির বাধা দিয়ে খুব বিরক্তি নিয়ে বলল, তুই চুপ থাক, তোর স্যারারে বলবি কাল বিছানা ছাড়তে, নয়তো তোর ইঞ্জিনে এমন আঘাত করব, সামনে না বিয়ে করতে যাচ্ছে সে বিয়ে ভেস্তে যাবে। আহ আমির, চাচাকে তুই তুকারি করতে নিষেধ করেছি না অনেকবার? মানুষ শুনলে কি বলবে? মানুষের জন্য ওটা চাচা ডাকি, আর তোমার জন্যও বেঁচে আছে, নয়তো ওর দেহ এতদিনে পচে মাটির সাথে মিশে যেত। খলিলের মুখটা অপমানে থমথমে হয়ে যায়। প্রতিদিন আমিরের অপমান, দুর্ব্যবহার সহ্য করতে হচ্ছে, বিন্দুমাত্র সম্মান করে না। খলিল মজিদের পাশ থেকে দূরে গিয়ে বসেন। মজিদ মুখ দিয়ে চকারান্ত শব্দ করে বললেন, কেন যে তোরা নিজেদের মধ্যে বেজাল করিস? এতে তো আমাদের দলে দুর্বল হয়ে যাবে। আমির নির্বিকার কণ্ঠে বলল, কাউকে লাগবে না, আমি একাই যথেষ্ট। বললেই তো হবে না, একা চলা যায় না। আরে যাও তো। আমিরের মেজাজ তুঙ্গে। মজিদ সময় নিয়ে বললেন, এত রেগে আছিস কেন? আমির চোখ বড় বড় করে তাকালো। তার চোখ দুটি লাল, ভয়ঙ্কর রেগে আছে সে। মজিদ আর কথা বাড়ালেন না। নৌকা ছেড়ে দেয়া হয়। চোখের পলকে দূরে হারিয়ে যায় নৌকাটি। ট্রলারের ভেতর থেকে মন্তু বেরিয়ে আসে, আমিরকে বলে, ভাই সেইটারে সামলানি যাইতেছে না। যেভাবে সামলানো যায় সেভাবে সামলা। চুলের মুঠি ধরে মা বাপ তুলে গালি দিবি। মেয়েরা ছেলেদের মুখে নোংরা গালাগাল শুনলে দুর্বল হয়ে যায়, ভয় পায়। এ কথাটা কতবার বলবো? মন্তু ভেতরে চলে যায়। আমির সিগারেটের ধোঁয়া শূন্যে উড়িয়ে ঘাটের উপরের ভিটায় তাকালো। একটা বোরকা পরা মেয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। তার প্রখর দৃষ্টি মেয়েটিকে নিশানা করে। রাফেদ বাজার থেকে রং চা নিয়ে আসে। আমির রাফেদকে বলল, ঘাটের মুখে মানুষ আছে? বাজারে এক দোকানদার আরেক দোকানদারের মাথা পাঠিয়ে দিয়ে রক্তারক্তি অবস্থা, সবাই ওখানে। আমির চারপাশে চোখ বুলিয়ে নিল, কেউ নেই। রাফেদকে বলল, ওই যে মেয়েটিকে দেখছ, নিয়ে আসো। রাফেদ ভেবাজাকা খেয়ে গেল। এত ঝুঁকি নিয়ে খোলা জায়গায় শিকার? সে ঢোক গিলে বলল, কি বলেন স্যার, এইভাবে? তো সময় আছে হাতে, এখন ঝুঁকি নিতেই হবে। পারলে মানুষের মাছ থেকেও তুলে আনতে হবে। মন্তুরে নিয়ে যাও, কোনো রকম বিপদ ছাড়া মেয়েটিকে নিয়ে আসবে। স্যার। আমির জায়গা ছেড়ে দূরে চলে যায়। রাফেদের কথা সে শুনল না। তার বারবার মনে হচ্ছে পদ্মজাকে মায়া দেখিয়ে এভাবে ছেড়ে এসে সে ভুল করে ফেলেছে। কেন ভুল মনে হচ্ছে জানে না। পদ্মজা একবার খুন করেছে। এছাড়া সে খুব সাহসী, বুদ্ধিমতী। সে চাইলে বুদ্ধি দিয়েও অনেক কিছু করতে পারে, কিন্তু কি করবে? বের হতে তো কোনোভাবেই পারবে না। মেয়েগুলোর ঘরে ঢুকতে পারবে, কথা বলতে পারবে, এর বেশি কিছু না। তবুও মনটা কুগাইছে। ভুল হয়েছে মনে হচ্ছে। সে নিজেকে নিজে প্রশ্ন করে, আমি কি কোনো বোকামি করে ফেললাম? ওদিকে সব ঠিক আছে তো?
রাফেদ হা করে আমিরের যাওয়া দেখল। তারপর একটা কাচের বোতল থেকে তরল কিছু ঢেলে নিল রুমালে। মন্তুকে নিয়ে ট্রলার থেকে নামল। তাদের লক্ষ্য অপেক্ষারত কালো বোরকা পরা মেয়েটি। অনেকক্ষণ হলো, তবুও মৃদুল আসছে না। পূর্ণা বিরক্ত হয়ে নিকাব মাথার ওপর তুলল। ব্যাগ থেকে টর্চ বের করল। টর্চটির আলাদা বিশেষত্ব, এটি 3 রঙের আলো দেয়। তাই মৃদুল এটি প্রান্তের জন্য কিনেছে। পূর্ণা টর্চের সুইচে চাপ দেয়, কিন্তু কাজ হয় না। সে ভ্রুযুগল কুঁচকে আরও 2 বার চাপ দিল, তাও হলো না। সুইচে আঙ্গুল রেখে টর্চের মুখটা সে নিজের দিকে তাক করল। মনে প্রশ্ন আসে, দোকানদার নষ্ট টর্চ দিয়ে ঠকালো নাকি? তখনই টর্চের আলো জ্বলে ওঠে। তীব্র 3 রঙের আলো ঝাঁপিয়ে পড়ে পূর্ণার চোখে মুখে। সাথে সাথে পূর্ণা চোখ বন্ধ করে ফেলল। ওদিকে আমির হাতের সিগারেট নদীর জলে ফেলে পিছনে ফিরে তাকালো, রাফেদ কি করছে দেখার জন্য। রাফেদের বদলে পূর্ণার মুখটা ভেসে ওঠে। 3 রঙের আলোয় পূর্ণার মুখটা স্পষ্ট। আমিরের চোখের দৃষ্টি থমকে যায়। রাফেদ মন্তু পূর্ণার একদম কাছাকাছি চলে গিয়েছে। আমির তাৎক্ষণিক কি করবে বুঝে উঠতে পারল না, কিন্তু রাফেদ মন্তুকে আটকাতে তো হবেই। আমির ছাদ থেকে জোরে চেঁচিয়ে ডাকল, রাফেদ! আমিরের কণ্ঠস্বর শুনে রাফেদ মন্তু পিছনে তাকায়। পূর্ণাও তাকালো। সে আমিরের কণ্ঠস্বর শুনে অবাক হয়েছে। মৃদুল মাত্র ঘাটে প্রবেশ করেছে, তার কানেও আমিরের গলা এসেছে। 4টি চোখ হা করে আমিরের দিকে তাকিয়ে থাকে। আমির দ্রুত ট্রলার থেকে নেমে আসে। পূর্ণা অস্পষ্ট স্বরে ডাকল, ভাইয়া! আমির রাফেদের পাশ কেটে যাওয়ার সময় চাপা স্বরে বলল, ট্রলারে যাও। তারপর পূর্ণার দিকে এগিয়ে আসলো, বলল, পূর্ণা, এখানে কি করছো? মৃদুল আমিরের পিছনে এসে দাঁড়ালো। পূর্ণার দৃষ্টি অনুসরণ করে আমির পিছনে তাকালো। মৃদুলকে দেখতে পেল। আমির অবাক হয়ে উচ্চারণ করল, মৃদুল? তারপর আবার পূর্ণার দিকে তাকালো। পূর্ণার দৃষ্টি নত। আমির দুজনকে উদ্দেশ্য করে বলল, দুজনে একসাথে এসেছিস? মৃদুল মাথা চুলকাতে চুলকাতে বলল, জি ভাই, মেলায় আইছিলাম। আমির 2 পা পিছিয়ে গেল। পূর্ণ দৃষ্টি মেলে পূর্ণা আর মৃদুলকে দেখল। পূর্ণা আতঙ্কে বারবার মৃদুলের দিকে তাকাচ্ছে। মৃদুল ইশারায় তাকে ভরসা করতে বলছে। আমিরের কেন জানি হাসি পাচ্ছে, কিন্তু চোখে মুখে গাম্ভীর্য রেখে বলল, একদম ঠিক করনি পূর্ণা। এইভাবে রাতের বেলা এত দূরে চলে এসেছ, আবার অজানা অচেনা একজন ছেলের সাথে। আমিরের কথা শুনে মৃদুল আহত হয়। পূর্ণার বুক ধুকপুক ধুকপুক করছে। আমির যেহেতু জেনেছে, পদ্মজাও জানবে, আর তারপর কি হবে পূর্ণা ভাবতে পারছে না। মৃদুল পূর্ণার অবস্থা বুঝতে পেরে আমিরকে বলল, ভাই, ও আসতে চায় না, আমি জোর করছিলাম। আমির মৃদুলকে বাধা দিয়ে বলল, পূর্ণাকে তোর চেয়ে আমি বেশি ভালো চিনি। নিজের ইচ্ছা এসেছে নাকি কারো কথায়, সেটা বুঝতে পারছি। ভয়ে লজ্জায় পূর্ণার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। আমির গাম্ভীর্যতার সাথে রাগ মিশিয়ে বলল, এর একটা বিহিত করতেই হবে, নালিশ বসাবো আমি। ভাই, তুই থাম মৃদুল। পূর্ণা আমার বোন। আমার বোন নিয়ে আমি কি করব, সেটা আমার ব্যাপার। আমিরের প্রতিটি কথায় পূর্ণা কেঁপে কেঁপে উঠছে। সে ভয়ে ভ্যা ভ্যা করে কান্না করে দিল। মৃদুলের সাথে আমিরও থতমত খেয়ে গেল। পূর্ণা কাঁদতে কাঁদতে বলল, আমি আর আসবো না ভাইয়া। পূর্ণার মুখের প্রতিক্রিয়া দেখে আমির সশব্দে হেসে উঠল। পেট চেপে ধরে হাসতে থাকল। কতদিন পর এভাবে মন খুলে হেসেছে কে জানে। আমিরের হাসি দেখে পূর্ণার কান্না থেমে গেল। মৃদুল শুধু অবাক হয়ে দেখছেই। প্রথম পূর্ণা হুট করে কান্না শুরু করে দিল, এখন আমির হুট করে পাগলের মতো হাসছে। হাসতে হাসতে আমিরের চোখে জল চলে আসে। সে অনেক কষ্টে হাসি চেপে বলল, কাঁদতে হবে না, আমি কিছুই করব না। প্রেম করা যায়, আর ধরা পড়লে কাঁপাকাঁপি। পূর্ণা আর চোখে মৃদুলকে দেখে মিনমিনিয়ে বলল,
আমাদের মধ্যে প্রেম টেম নেই ভাইয়া। আমিরের মুখটা হা হয়ে গেল। সে বিস্ময় নিয়ে বলল, সে কি, কি যুগ আসলো? প্রেম ভালোবাসা ছাড়াই ছেলে মেয়ে একসাথে রাতের বেলা মেলায় চলে এসেছে। মৃদুল বলল, বন্ধু বন্ধু হই। আমির ভ্রু উঁচিয়ে বলল, তাই না? তোরা বন্ধু? আচ্ছা, হতেই পারে বন্ধুত্ব। শোন, পদ্মজা পূর্ণার বিয়ে ঠিক করেছে। মৃদুল, তুই কিন্তু পূর্ণার বিয়েতে আমার সাথে নাচবি। মৃদুলের চোখ দুটি সজল হয়ে ওঠে। পূর্ণা চকিতে তাকালো, গুরুতর ভঙ্গিতে প্রশ্ন করল, কবে, কোথায় ঠিক করেছে? সে আমি কি বলবো, তোমার বোন জানে। পূর্ণার কান্না পাচ্ছে। সে মৃদুলকে এক নজর দেখে আমিরকে প্রশ্ন করল, তোমরা ঢাকা থেকে কবে আসছো? আমির প্রশ্নটা শুনে তখনই জবাব দিল না। ভাবল, পূর্ণা বোধহয় পদ্মজার খোঁজে তাদের বাড়িতে গিয়েছিল, আর তখন বাড়ির কেউ হয়তো বলেছে ঢাকার কথা। আমির হেসে জবাব দিল, বিকেলে, কাল যেও বাড়িতে, বোনের সাথে দেখা করে আসবে। পূর্ণা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। আমির খেয়াল করল, মৃদুল পূর্ণা দুজনের মুখে কালো ছায়া নেমে এসেছে। তাই সে মিথ্যের পর্দা সরিয়ে বলল, বিয়ে ঠিক করেনি, মজা করেছি। তারপর মেলা থেকে কি কি কেনা হয়েছে? আমিরের কথা শুনে মৃদুল পূর্ণার বুকে এক পশলা বৃষ্টি নেমে আসে। বুক ভরে নিঃশ্বাস নেয়। পূর্ণা খুশিতে গদগদ হয়ে বলল, অনেক কিছু কেনা হয়েছে, সব উনি কিনে দিয়েছেন। তাই নাকি? আমি কিছু কিনে দেব না? মৃদুল, মেলা ভেঙে গেছে? না ভাই, ভেঙে যাবে। তাহলে চল যাই। পূর্ণা আটকালো, না ভাইয়া, আর কিছু লাগবে না, অনেক কিছু হয়ে গেছে। এইসব তো বন্ধু দিয়েছে, ভাইয়ের উপহার আলাদা। নাকি এখন শুধু পূর্ণা বন্ধুর উপহারই নিবে, বাকি সব বাদ? আমিরের মস্করা বুঝতে পেরে পূর্ণা বলল, দূর ভাইয়া। আমির হাসল, বলল, কোনো কথা না, আমরা এখন মেলায় যাব। মৃদুল, তোর সাইকেলটা ওই যে ওই ছোট ট্রলারটা, ওখানে রেখে আয়। পূর্ণার হাতের ব্যাগটাও নিয়ে যা, যাওয়ার সময় ট্রলার দিয়ে যাবি। রাতের বেলা হাওড়ের ক্ষেত দিয়ে না যাওয়াই ভালো, সাথে যখন পূর্ণা আছে। তুমি ফিরবে না ভাইয়া? বলল পূর্ণা। আমির বলল, একটু দেরি হবে, একজনের সাথে দেখা করতে এসেছি, একটা গুরুত্বপূর্ণ কাজে। মৃদুল, যা। মৃদুল সাইকেল আর ব্যাগ রেখে আসে। তারপর তিনজন একসাথে মেলায় প্রবেশ করে। পূর্ণার শাড়ি বেশি পছন্দ, তাই আমির শাড়ি কিনল বেশি। একটা শাড়িতে তার চোখ আটকে যায়। কালো রঙের রেশমি সুতার শাড়িটা চোখে পড়তেই পদ্মজার মুখটা ভেসে ওঠে। পদ্মজার কালো রং ভীষণ পছন্দের। ফর্সা ছিমছাম আদুরে শরীরে যখন কালো রঙের শাড়ি লেপ্টে থাকে, কি অপূর্বই না দেখায়। আমিরের তো মাঝে মাঝে মনে হয় কালো রঙের সৃষ্টি হয়েছে শুধুমাত্র পদ্মজার রূপের ঝলকানি বোঝাতে। চোখের পর্দায় ভেসে ওঠে পদ্মজার ঠোঁটের নিচের সূক্ষ্ম স্থির কালো তিলটা। হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে সে। তিলটা থেকেও যেন অদ্ভুত কোনো আলো বের হচ্ছে। আমির মুচকি হেসে শাড়িটা কিনে নিল, আর কিছু কিনল না। পদ্মজা গয়নাগাটি পছন্দ করে না। তারপর চলে এলো ঘাটে। পূর্ণা খুশিতে আটখানা, এত কিছু পেয়েছে আজ। ট্রলারে করে চলে যায় মৃদুল পূর্ণা, সাথে গেল মন্তু। মন্তু পূর্ণাকে বাড়িতে অবধি পৌঁছে দিয়ে চলে আসবে। আমির তার আগের জায়গায় এসে বসে। মৃদুল পূর্ণার ব্যাপারটা অদ্ভুত শান্তি নিয়ে এসেছে বুকে। কত সুন্দর তাদের জীবন, কোনো জটিলতা নেই, কোনো দূরত্ব নেই। আমিরের মস্তিষ্কে একটা প্রশ্ন উকি দেয়। সে তো কথায় কথায় পূর্ণাকে আগামীকাল তাদের বাড়িতে যেতে বলেছে, কিন্তু পদ্মজা তো সেখানে নেই। তাছাড়া বেশ কিছুক্ষণ আগেও সে পদ্মজার ব্যাপারে চিন্তিত ছিল। একটু ওদিকে যাওয়া দরকার। আমির রাফেদকে ডেকে বলল, আমি ফিরছি, মন্তু এখনই চলে আসবে। যে পরিকল্পনা করা হয়েছিল মনে রাখবে। দুজন চোখ কান খোলা রেখে কাজ করবে। চাচাও আসবে বোধহয়, একটু দেরি হলেও আমি আসবই। জি স্যার। পদ্মজা ভেবেছিল আরভিদ তার উপর
আক্রমণ করবে, কিন্তু করেনি। পদ্মজা B1 ঘরে যেতে চেয়েছিল, কিন্তু দরজায় তালা দেয়া, ভেতরেও কোনো সাড়া শব্দ নেই। মেয়েগুলো বেঁচে আছে তো? যে ঘরে পাচার করার উদ্দেশ্যে কতগুলো মেয়েকে বেঁধে রাখা হয়েছে, সে ঘরের দরজাটা আবার খোলা। দরজার উপর লেখা B3। পদ্মজা B3-র সামনে সন্ধ্যা অবধি ঘুরঘুর করেছে। প্রবেশ করার সাহস হয়নি। তার হাত বন্দি। আবার আরবিদ সবসময় তার উপর চোখ রাখছে, কখন না ইজ্জতে হাত দিয়ে দেয়। সে ভয়ে পদ্মজা এগোয়নি। সন্ধ্যায় রিদওয়ানের সাথে দেখা হয়েছিল। সে বের হচ্ছিল। পদ্মজাকে ঘোরাঘুরি করতে দেখে সে অবাক হয়েছিল। আরবিদকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার? আরবিদ বলল, স্যার যা বলেছেন তাই হচ্ছে। রিদওয়ান পদ্মজার দিকে চোখ রেখে বলল, আমির এই মেয়ের রূপে ডুবে আছে, কবে যে ঘোর কাটবে, হ্যাঁ দেখে রেখো। কখন কি করে বসে। রিদওয়ান দরজা খুলতে চেষ্টা করল, খুলল না। আরবিদ বলল, চাবি স্যারের কাছে। রিদওয়ান খুব বিরক্তি নিয়ে বলল, দেখ। তারপর চলে এলো B2-তে। শরীরে অনেক ক্লান্তি, শরীরটা ম্যাজ ম্যাজ করছে, ঘুম আসছে না। কিছুক্ষণ আগেই খাবার খেয়েছে। আজকের রাতটা এক ঘুমে কাটাতে পারলে শরীরটা প্রায় সুস্থ হয়ে যেত। রিদওয়ান অনেক ভেবেচিন্তে দুটো ঘুমের ট্যাবলেট খেল, তারপর শুয়ে পড়ল। বেশিক্ষণ লাগেনি ঘুমাতে। পদ্মজা রিদওয়ানকে দূর থেকে দেখেছে, কথা বলতে আসেনি। সন্ধ্যার পর হতাশ হয়ে নিজ ঘরে চলে আসে। ঘরে অনেকক্ষণ পায়চারি করে, শুয়ে থাকে। এশারের দিকে আবার বেরিয়ে আসে। ভালো লাগছে না কিছু। স্বাগতম ও রক্ত দরজার মধ্যখানে থাকা সোফায় আরবিদ ঘুমাচ্ছে। আরবিদকে ঘুমাতে দেখে পদ্মজা আনন্দে আত্মহারা হয়ে পড়ে। পা টিপে টিপে সাবধানে রক্তে প্রবেশ করে। তারপর দ্রুত হেঁটে B3-তে চলে আসে। মেঝেতে পড়ে আছে অনেকগুলো মেয়ে, তাদের হাত পা মুখ বাঁধা। 2-3 জন ঘুমাচ্ছে, বাকিরা পদ্মজার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। পদ্মজা দ্রুত তাদের দিকে এগিয়ে গেল, চাপা স্বরে বলল, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, ভয় পেও না। সবার সামনে একটা স্বাস্থ্যবান মেয়ে বসেছিল। পদ্মজা মেয়েটির পিছনে গিয়ে বসল। মেয়েটির মুখ কাপড় দিয়ে বাঁধা। পদ্মজার হাত পিছন থেকে হ্যান্ডকাপ পরানো, তাই সে কাপড়ের গিট্টুটি নিজের দাঁত দিয়ে খোলার চেষ্টা করল। খুব দ্রুতই সে সফল হয়। প্রতিটি মেয়ে অবাক হয়ে পদ্মজাকে দেখছে। অসম্ভব সুন্দর পদ্মজার উপর থেকে তারা চোখ সরাতে পারছে না। মনে হচ্ছে বিধাতা কোনো দূত পাঠিয়েছেন। আসার পথে গালে ব্যথা পেয়েছে। স্বাস্থ্যবান মেয়েটির মুখ মুক্ত হতেই পদ্মজাকে বলল, আপনি কেলা? পদ্মজা ভয়ার্ত চোখে দরজার দিকে তাকালো, তারপর ফিসফিসিয়ে বলল, আমি পদ্মজা, চিনবে না আমাকে? আমি তোমাদের সাহায্য করতে চাই। মেয়েগুলো একজন আরেকজনের দিকে চাওয়াচাওয়ি করল। পদ্মজা স্বাস্থ্যবান মেয়েটির হাতের বাঁধন খোলার জন্য তার পিছনে গিয়ে পিঠ করে বসল। হাত দিয়ে খোলার চেষ্টা করল, পারল না। হ্যান্ডকাপের মাঝের দূরত্ব খুব কম। পদ্মজা শুধু আঙ্গুল নাড়াতে পারছে, তাই দাঁত দিয়ে দড়ির গিট্টু খোলার জন্য সে শুয়ে পড়ল। গালের ক্ষতস্থানে ঠান্ডা মেঝে লাগতেই শিরশির করে ওঠে। যে দড়ি দিয়ে মেয়েটির হাত বাঁধা রয়েছে, সে দড়িতে অনেক ময়লা ছিল। পদ্মজার মুখের ভেতর ময়লা প্রবেশ করে। পদ্মজার কষ্ট হয়, তবুও সে থামেনি। ঠিক 9 মিনিট পর মেয়েটির হাতের বাঁধন থেকে মুক্ত হয়। খুশিতে মেয়েটির বুকে আনন্দের স্রোত বয়ে যায়। নিজের হাত দিয়ে পায়ের বাঁধন খোলে। পদ্মজা অনুরোধ স্বরে বলে, এবার তুমি বাকিদের মুক্ত করো। মেয়েটি তড়িঘড়ি করে উঠে দাঁড়ায়, আরও 2টো মেয়েকে বাঁধন থেকে মুক্ত করে। তারপর 3 জন মিলে বাকিদের সাহায্য করে। সবার মধ্যে চাপা উত্তেজনা কাজ করছে। পদ্মজা সবাইকে কথা বলতে নিষেধ করেছে। সে মনে মনে প্রার্থনা করছে কেউ যেন না আসে।
আর তারা সবাই যেন বেরিয়ে যেতে পারে। আমিরের বোকামি, সে পদ্মজাকে ছেড়ে গিয়েছে। এই বোকামি আর কখনো আমির করবে না। আজ কাজে না লাগাতে পারলে সব শেষ। মেয়েগুলোর মধ্যে কেউ কেউ উত্তেজনায় কাঁপছে। পদ্মজা সবার উদ্দেশ্যে বলল, সামনে একজন লোক বসে আছে, সে ঘুমে আছে। যদি সজাগ হয়ে যায় সবাই আক্রমণ করবে। ভয় পাবে না, নিজেদের ইজ্জতের ওপর কিছু নেই। ইজ্জত রক্ষার জন্য কাউকে আঘাত করার সাহস বুকে রাখতে হয়। একদম ভয় পাবে না, লড়াই করবে। এই যে তুমি আমার সাথে একটু আসো, বাকিরা চুপচাপ দাঁড়িয়ে থাকো। দুটো মেয়ে পদ্মজার সাথে সাথে যায়। পদ্মজা B5-এ চলে আসে। বিকেলে যখন এদিকে হাঁটছিল, এই ঘরের এক কোণে সে লাঠি আর পাথর দেখেছিল। মেয়ে দুজনকে বলল, লাঠিগুলো নাও আর পাথর 3টাই নিয়ে নাও। 3জন আবার B3-তে চলে আসে। পদ্মজা সবার উদ্দেশ্যে বলল, কাদের সাহস বেশি? কাউকে আঘাত করার মতো সাহস কার কার আছে? 6টা মেয়ে হাত তোলে। তারা হাতে লাঠি আর পাথর তুলে নেয়। পদ্মজা বলে, যখনই আক্রমণ করতে বলবো আক্রমণ করবে। শরীরের সবটুকু শক্তি দিয়ে যেভাবে পারো সেভাবে আঘাত করবে। যদি তোমরা না পারো তবে বিদেশে পাচার হয়ে যাবে। সেখানে তোমাদের অনেক খারাপ কাজ করতে হবে। যাদের হাতে অস্ত্র নেই তারা দাঁত আর নখ কাজে লাগাবে। মেয়েগুলো বাধ্যর মতো মাথা নাড়ায়। তারা ঘোরের মধ্যে আছে। প্রাণের মায়া চলে গিয়েছিল। পদ্মজার হঠাৎ আগমনে মনে বাঁচার আশা জেগেছে। সবাই সাবধানে B3 থেকে বেরিয়ে আসে। সামনে পদ্মজা। ধরক্ত দরজা পেরোবার সময় মেয়েগুলোর ধাক্কাধাক্কি করে। ধাক্কা খেয়ে একটা মেয়ে মেঝেতে পড়ে যায়, আর্তনাদ করে ওঠে। আরবিদ চোখ খুলে সামনে এতগুলো মেয়েকে দেখে হকচকিয়ে যায়। সে কখন ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। পদ্মজা উঁচু কণ্ঠে চিৎকার করে ওঠে, সবাই এই লোকটাকে আক্রমণ করো। স্বাস্থ্যবান মেয়েটি সবার আগে ঝাঁপিয়ে পড়ে। লাঠি দিয়ে আরবিদের পিঠে আঘাত করে। আরবিদ পড়ে যায়। সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে। আরবিদ মেয়েগুলোকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করে, কিন্তু 15টা যুবতী মেয়ে তো কম কথা নয়। সে কিছুতেই পেরে ওঠেনি। মার খেতে খেতে উবু হয়ে যায়। যাদের হাতে অস্ত্র নেই তারা লাথি দিতে থাকে অনবরত। একটা মেয়ে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। পদ্মজা তাকে উৎসাহ দিতে জোরে বলল, লোকটার মাথায় আঘাত করো, দ্রুত করো, চাইলে সব পারা যায়, তুমি ভয় পেও না। মেয়েটি পদ্মজার কথা মতো বড় সড় পাথরটি দিয়ে আরবিদের মাথায় আঘাত করে। আরবিদের মরণ আর্তনাদ আর মেয়েগুলির ক্রোধ মেশানো নিঃশ্বাসে চারপাশ কেঁপে ওঠে। পদ্মজার সত্তা বিজয়ের আগমনে হেসে ওঠে। রক্তাক্ত আরবিদ নিস্তেজ হয়ে যায়। মেয়েগুলো থামে, হাঁপাতে থাকে। পদ্মজা দরজার সামনে এসে চাবি খুঁজতে থাকে। চাবি নেই। দ্রুত আরবিদের কাছে আসে। তার প্যান্ট আর শার্টের পকেটে চাবি খোঁজে, নেই। পদ্মজার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। আর এক ধাপের জন্য তারা আবার আটকে যাবে। পদ্মজা দুটো মেয়েকে নিয়ে পুরো পাতাল ঘর তন্ন তন্ন করে চাবি খোঁজে। যেসব চাবি পেয়েছে একটাতেও দরজা খোলা যায়নি। মেয়েগুলোর মধ্যে যে আনন্দ এসেছিল তা হারিয়ে যায়। পদ্মজাও ভেঙে পড়ে। সে মেয়েগুলোকে আশ্বাস দেয়, কিছু হবে না, আমরা পারব। দরজায় সবাই মিলে ধাক্কাধাক্কি করে। তাতেও কোনো ফল পাওয়া গেল না। এই দরজা কি ধাক্কা দিয়ে ভাঙার মতো? পদ্মজা বড় করে নিঃশ্বাস নিয়ে বলল, শোনো সবাই, আমরা দরজার মুখে দাঁড়িয়ে থাকব। যখনই কেউ দরজা খুলবে তার উপর ঝাঁপিয়ে পড়ব। এই লোকটার মতো অবস্থা করে সবাই পালাবো। এখন যেভাবে সবাই একসাথে কাজ করেছ তখনও করবে, ঠিক আছে? মেয়েগুলো মাথা নাড়ালো। তারা প্রস্তুত। 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট পর দরজা খোলার শব্দ শোনা গেল। সবার হৃদস্পন্দন থেমে যায়। পদ্মজা সবার দিকে তাকিয়ে চোখের ইশারায় আক্রমণ করতে বলে। দরজা খুলতেই সবগুলো মেয়ে হৈ হৈ করে ঝাঁপিয়ে পড়ে। খলিল 2 হাতে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। আমির পিছনে ছিল।
সে এসে দেখে বাইরে খলিল মজিদ দাঁড়িয়ে আছে। চাবি তাদের কাছে নেই। আমির খলিলের হাতে চাবি দেয়। খলিল দরজা খুলতেই এতগুলো মেয়ে ঝাঁপিয়ে পড়ে। দৃশ্যটি দেখে আমিরের চোয়াল শক্ত হয়ে যায়। উত্তেজিত হয়ে মজিদকে বলল, আব্বা, সামনের দরজা বন্ধ করো। মজিদ সামনের দরজা বন্ধ করতে চলে যান। আমির এগিয়ে আসে। দীর্ঘদেহী তুষ্টপুষ্ট আমির দুই হাতে মেয়েগুলোকে ঠেলে ভেতরে ঢুকিয়ে দেয়। দুজন মেয়ে লাঠি দিয়ে আমিরকে আঘাত করতে চায়। আমির দুই হাতে দুটো লাঠি ধরে ফেলে। লাঠিসহ মেয়ে দুটোকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। বাকি মেয়েগুলো চোখের পলকে চড় থাপ্পড় দিতে শুরু করে। তার চোখ দুটি থেকে রাগ, ক্রোধ, আক্রোশ ঝরছে। একটা মেয়ে আমিরের দিকে পাথর ছুঁড়ে মারে। পাথরটি আমিরের ঘাড়ে পড়ে। রিদওয়ান ঘাড়ে আঘাত করার বোধহয় 3 সপ্তাহ কাটেনি। আবার পাথরের আঘাত পেয়ে ঘাড়ের কালো আস্তরণ সরে গিয়ে গলগল করে রক্ত বেরিয়ে আসে। পদ্মজার জন্য কেনা শাড়িটা আমির গলায় ঝুলিয়ে রেখেছিল। আসার পথে ট্রলারের ছাদে বসে শাড়িটা দেখছিল। শাড়ির ব্যাগ পাশে রেখেছিল। কখন যে ব্যাগটি উড়ে চলে যায় টের পায়নি আমির। যখন টের পেল, কিছুই করার ছিল না, তাই গলায় মাফলারের মতো পেঁচিয়ে রেখে দেয়। তার পদ্মবতী তো পড়বেই। আমিরের রক্তে শাড়িটি ভিজে যায়। সে ঝড়ের গতিতে ঘূর্ণিপাকের মতো প্রতি মেয়েকে আঘাত করে দুর্বল করে দেয়। পদ্মজা বিস্ময়ে হতবিহ্বল হয়ে পড়েছে। আমির তার রক্তচক্ষু দিয়ে পদ্মজার দিকে তাকায়। পদ্মজার হৃৎপিণ্ড কেঁপে ওঠে। সে কিছু বুঝে ওঠার পূর্বেই আমির পদ্মজার দিকে তেড়ে আসে। শাড়িটি দিয়ে পদ্মজার গলা পেঁচিয়ে জোরে টেনে ধরে। তারপর কিড়মিড় করে বলে, ছলনাময়ী। আমিরের নিঃশ্বাস থেকে যেন বিষ বের হচ্ছে। আজরাইলের রূপ ধারণ করেছে। পদ্মজার 2 হাত বন্দি। নিজেকে রক্ষার কোনো পথ নেই। সে ছটফট করতে থাকে। একবার আমিরের দিকে তাকাতে ইচ্ছে করে, কিন্তু তার পূর্বেই চোখ দুটি উল্টে আসে। বুকে ব্যথা হয়। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। নিঃশ্বাস আটকে যায়। মৃত্যু তার খুব কাছে। আর একটু সময়। পদ্মজা কালিমা পড়ার চেষ্টা করে। মৃত্যুর আগে সে কালিমা পড়ে যেতে চায়। অস্ফুটভাবে তার মুখে ইল্লাল্লাহু উচ্চারণ হয়। আমিরের কানে শব্দটি আসতেই তার হাত দুটি কেঁপে ওঠে। ছেড়ে দেয় পদ্মজার গলা। পদ্মজা লুটিয়ে পড়ে মেঝেতে। চোখ আধ বোজা। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। হাঁপড়ের মতো বুক ওঠানামা করছে। কষ্টে পুরো শরীর মুচড়ে যাচ্ছে। গলা নীল হয়ে গেছে। পাতালপুরী নিস্তব্ধতায় ছেয়ে গেছে। কোনো সাড়া শব্দ নেই। বিথ্রিতে মেয়েগুলো বাধা অবস্থায় পড়ে আছে। পদ্মজা এওয়ানের পালঙ্কে শুয়ে আছে। তার শরীরে বিন্দু মাত্র শক্তি নেই। ঘরের ছাদে অপলক চোখে তাকিয়ে আছে। চোখ দুটি শুষ্ক। এক ফোঁটাও পানি নেই। নিষ্প্রাণ হয়ে গেছে সে। বিটুর দরজার পাশের দেয়াল ঘেঁষে বসে আছে আমির। তার চাহনি এলোমেলো। মস্তিষ্ক অন্যমনস্ক। এক টুকরো ছোট পাথর কামড়াচ্ছে। পাথরটা দিয়ে নিজের দাঁতে আঘাত করছে। মজিদ তীক্ষ্ণ চোখে অনেকক্ষণ যাবৎ আমিরকে পরখ করছেন। তিনি আমিরের হাবভাব বোঝার চেষ্টা করছেন। আমিরের 2 হাত অনেকক্ষণ ধরে কাঁপছে। এমনকি তার শরীরও কাঁপছে। মজিদ বিস্মিত। আমির 2 হাতে মাথা চেপে ধরে সেজদার মতো উবু হয়। আর্তনাদের মতো শব্দ করে মুখে। 2 হাতে মেঝে খামচে ধরার চেষ্টা করে। খলিল কিছু বলতে চাইলে মজিদ আটকে বললেন, এখন কোনো শব্দ করা ঠিক হবে না। ওর মাথা ঠিক নেই। আমির সোজা হয়ে উঠে বসে। তার চোখ দুটি রক্তের মতো লাল হয়ে গেছে। মেঝেতে শুয়ে 2 হাতে নিজের চুল টেনে ধরে। কিছু একটা ভাবছে সে। দেখে মনে হচ্ছে সমুদ্রের অতলে সে হারিয়ে যাচ্ছে। পানি খেতে খেতে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে।
কোন দিকে সাঁতরালে কিনারা পাওয়া যাবে ঠাওর করতে পারছে না। মজিদ খলিলকে নিয়ে সরে যান। আমির উঠে দাঁড়ায়, ঘরে পায়চারি করে, ঘন ঘন নিঃশ্বাস ছাড়ে। ঘাড়ের রক্ত শুকিয়ে গেঞ্জির সাথে লেপ্টে আছে। আমির চেয়ারে বসে হেলান দিল। চোখ বুঝতেই ভেসে ওঠে পুরনো মুহূর্ত। আকাশে লক্ষ লক্ষ তারা, তার মাঝে ছিল একটা মাত্র চাঁদ। আকাশের নিচে পদ্ম নীড়ের ছাদে আমির পদ্মজাকে দুই হাতে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল। মৃদু কোমল বাতাসকে সাক্ষী রেখে পদ্মজা বলেছিল, পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ স্বামীটি আমার, তাই প্রতিটি মেয়ের আমাকে হিংসে করা উচিত। আমির দ্রুত চোখ খুলে ফেলে। তার শরীর বেয়ে ঘাম ছুটছে, অস্থির। তার শরীর বেয়ে ঘাম ছুটছে, অস্থির অস্থির লাগছে। বোতল থেকে পানি বের করে খেল। তারপর বড় করে নিঃশ্বাস ছাড়ল। এক কোণে পড়ে থাকা শাড়িটা হাতে নিয়ে আগুন ধরিয়ে দিল। যতক্ষণ না পুড়ে শাড়িটা ছাই হয়েছে একদৃষ্টে তাকিয়েছিল। ঠোঁট অদ্ভুতভাবে কাঁপছে। সে কি কাঁদতে চাইছে? মজিদ হলদার চেয়ারে বসে সিগারেট ধরালেন। খলিল বলল, আমিরের তো হাব ভাব ভালা নাই ভাই, আলমগীরের মতো না কাম করে লায়। মজিদ দৃঢ় কণ্ঠে বললেন, এরকম হবে না। আমির কখনো নিজের তৈরি করা সাম্রাজ্য ছাড়বে না। তুই বের হয়ে যা। বন্ধুরা বসে আছে, তুমি এখানে থাকবা? আর কেউ আছে এখানে? মেয়েগুলোকে তো বারেকের সাহায্য নিয়ে সামলাতে পেরেছি, এখন ওরে বাইরের পাহারা বাদ দিয়ে ভেতরে আসতে বলবো? রাগো কেন? আমি তাইলে যাইতাছি। কাঞ্চনপুরের চেয়ারম্যানরে বলে আসবি শুক্রবারের কথা, কোনো ভুল যাতে না হয়। আচ্ছা ভাই, আচ্ছা ভাই। খলিল বেরিয়ে যায়। মজিদ ধোঁয়া উড়ান। পুরো ঘরে সেই ধোঁয়া ছড়িয়ে পড়ে। আমির A1 দরজার সামনে এসে দাঁড়ালো। স্বাভাবিক হতে তার মাঝরাত অবধি সময় লেগে গেছে। দরজার বাইরে থেকে উকি দিয়ে দেখল পদ্মজাকে। অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে আছে সে। আমির দরজা ঠেলে ঘরে ঢুকল। পদ্মজা দরজা খোলার শব্দ শুনেও ফিরে তাকাল না। আমির কথা বলতে গিয়ে আবিষ্কার করল তার কথা আসছে না, গলা বসে গেছে। সে পদ্মজার পায়ের কাছে গিয়ে বসল। আমির পদ্মজার পায়ে হাত দিল। পদ্মজা পা সরিয়ে নেয়নি। আমির বেশ খানিক মুহূর্ত বসে থাকে সেখানে। তারপরে বলল, সকালে আমরা অন্দরমহলে যাব। পদ্মজা জবাব দিল না। আমিরের এখানে বসে থাকতে অস্বস্তি হচ্ছে। মনে হচ্ছে সে যতক্ষণ এখানে থাকবে পদ্মজা নিঃশ্বাস নিতে পারবে না। তাই বেরিয়ে যেতে উঠে দাঁড়ালো। দরজার বাইরে পা রাখতেই পদ্মজার শান্ত কণ্ঠস্বর ভেসে আসে, এই শক্তি আর মেধা ভালো কাজে লাগালে এর চেয়েও বড় রাজত্ব পেতেন, বেহেশত পেতেন, পরিবার পেতেন। আমির শুনেও না শোনার ভান করে দরজা ছেড়ে A1-এর বাইরের দেয়াল ঘেঁষে দাঁড়ালো। সেখানে উপস্থিত হলেন মজিদ। আমিরকে উদ্দেশ্য করে বললেন, বাবু এদিকে আয়। আমির মজিদ একসাথে সোফায় এসে বসে। আমির ক্লান্ত, ক্লান্তি তার চোখে মুখে। মজিদ বললেন, 2 দিন পর শুক্রবার, মনে আছে তো? আমির মনে করার চেষ্টা করল। শীতে তারা শীতবস্ত্র বিতরণ করে, এ নিয়ে বড় সমাবেশ হয়। দুনিয়ার লোক দেখানো পাপ পুণ্যের হিসেবের খাতায় হাওলাদার বাড়ির নাম পুণ্যের খাতায় সবার উপরেই। আমির নির্বিকার স্বরে বলল, মনে আছে। আর কি ভেজাল করবে? মেরেই ফেলেছিলাম, আরেকটু হলে। মেরে ফেললে খুশি হবে? আমির আচমকা রেগে যায়। মজিদ মৃদু হেসে বললেন, মারবি কেন? তোর বউ তোর কাছে রাখবি, শুধু একটু খেয়াল রাখতে বলেছি। কিছু করবে না ও? আমি দ্বিতীয়বার আর ভুল করব না। আমির বিরক্তি নিয়ে বলল, না হলেই ভালো। কুয়েতে সময় চেয়ে বার্তা পাঠিয়েছি। সময় দিবে না? আর এত অনুরোধ করার কি আছে? সময় মতো হয়ে যাবে। তুমি এখন সামনের কাজে মন দাও, আমি ব্যাপারটা দেখছি।
মজিদ আমিরের পিঠ চাপড়ে বললেন, বাঘের বাচ্চা। আমির পূর্বের স্বরেই বলল, যাওয়ার সময় বারেক ভাইকে বলো আসতে। বাইরে কে থাকবে? তুই এখন থাক এখানে। আমির কিছু বলল না। চারপাশ থমকে আছে, কোথাও কোনো শব্দ নেই। আমির নিজের নিঃশ্বাস নিজে শুনতে পাচ্ছে। চুপ করে বসে আছে। ঘাড়ের ব্যথাটা বেড়েছে, জ্বালাপোড়া করছে। সে 2-3 বার এওয়ানের দরজার দিকে তাকিয়েছে, 1000বার নিজের ডান হাতের দিকে তাকিয়েছে। কেন এমন হচ্ছে সে জানে না। তার এক পাশে যেন রক্ত, অন্য পাশে ফুলের বাগান। ফুলের সুবাস তাকে চুম্বকের মতো টানছে। অন্যদিকে রক্তের রং যে তার পেশা, রীতি, নেশা, দায়িত্ব। আমির ঠোঁট কামড়ে দীর্ঘশ্বাস ছাড়ে, দ্রুত পায়ে চলে আসে এওয়ানে। ঘরে আবছা আলো। পদ্মজা ঘুমাচ্ছে, তার হাতে হ্যান্ডকাপ রয়ে গেছে। আমির জুতা খুলে হেঁটে আসে, নয়তো শব্দ শুনে উঠে যাবে পদ্মজা। সে টের পায় তার 2 পা কাঁপছে, প্রবল জড়তা কাজ করছে। তাদের আলাদা 2 পথ এক হতে চাইছে না। একজন মানুষ হয়ে 2 সত্তা নিয়ে বাঁচা যায় না। 2 সত্তা বড় যন্ত্রণার। আমির পদ্মজার পায়ের কাছে বসল। ফর্সা 2টি পা স্থির হয়ে আছে। আমিরের লুটিয়ে পড়তে ইচ্ছে করছে, কিন্তু ছুল না। পদ্মজার মুখের দিকে চেয়ে রইল অনেকক্ষণ। পৃথিবীর একমাত্র অদ্ভুত মানুষটি বুঝি সে। আমির বিছানায় উঠে বসে, পদ্মজার গলার দাগটা দেখার চেষ্টা করে। পদ্মজা জেগে ওঠে। আমিরের মুখটা ঝুঁকে আছে তার উপর। সে সরে যাওয়ার চেষ্টা করতেই আমির পদ্মজাকে জড়িয়ে ধরে। পদ্মজার বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। শুনতে পায় পদ্মজার বুকের ধুকধুকানি। পদ্মজা চমকে যায়। পিনপতন নীরবতা বিরাজ করছে। উত্তপ্ত নিঃশ্বাসের শব্দ ছাড়া কিছু নেই। পদ্মজা ঢোক গিলে বলল, আপনার রাজত্বে এসে আপনার সাথে পেরে ওঠা আমার পক্ষে সম্ভব নয়, তবে এইটুকু তো বলতেই পারি, আপনার ছোঁয়া আমার কাছে সবচেয়ে নোংরা, অপবিত্র। আমির জবাবে কিছু বলল না, চুপচাপ সরে গেল, অন্যদিকে ফিরে শুয়ে রইল। পদ্মজা আমিরের পিঠের দিকে তাকায়, বুকটা হাহাকার করে ওঠে। এতক্ষণ তো সে শক্তই ছিল। আমিরের প্রতি তার বিন্দুমাত্র ভালোবাসা আসেনি, মায়া আসেনি। এখন কেন এমন হচ্ছে? আমিরের সাথে সাথে নিজের প্রতিও ঘৃণা চলে আসে। 1000 মেয়ের জীবন নষ্ট করা মানুষটাকে সে এখনো ভালোবাসে। তার মন কাঁদে। পদ্মজা ছাদের মেঝেতে তাকিয়ে মনে মনে হেমলতাকে বলল, তোমার মেয়ে এত খারাপ মানুষ কি করে হলো আম্মা? আমি পাপিকে ভালোবেসে পাপ করেছি, ক্ষমা করে দেও আমাকে। ক্ষমা করতে না পারলে অভিশাপে পুড়িয়ে ছাই করে দাও আমাকে। যাদের ভালোবাসাকে বাজি ধরতে হয়, ভালোবাসাকে রক্তারক্তির যুদ্ধে নামাতে হয়, বুকের ভেতর ভালোবাসাকে সন্তর্পণে লুকিয়ে রাখা যায় না, তারা বোধহয় সবচেয়ে বেশি অসহায়। পদ্মজার 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। সে ভেজা কণ্ঠে বলল, যেদিন আপনার মনে হবে আপনার দ্বারা আর কারো কোনো ক্ষতি হবে না, পাপ হবে না, সেদিন আমাকে পদ্মবতী ডেকে জড়িয়ে ধরবেন। আমির নিশ্চুপ রইল। কিছু বলার মতো ভাষা তার মস্তিষ্কে নেই। সে নির্বাক। পৃথিবীতে 3টা মানুষকে সে ভালোবেসেছে। তার থেকে 2টো মানুষই তার পাপের জন্য তার থেকে দূরে সরে গিয়েছে। আরেকজন চলে যাওয়ার পথে। তারপরও আমির পারে না সবকিছু ছেড়ে ছুড়ে দূরে হারিয়ে যেতে। তার ইচ্ছে করে না, সে ভাবতে পারে না। পদ্মজা কাঁদতে কাঁদতে বলল, আমার মা নেই, বাবা নেই, আমার স্বপ্ন আশা সবকিছু তো আপনি ছিলেন। আপনাকে নিয়ে আমি বৃদ্ধ হতে চেয়েছি, সে আপনি আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন। শত শত মেয়েকে পিটিয়ে জান ছিনিয়ে নেন। আল্লাহর দোহাই লাগে, আমার কষ্টটা অনুভব করুন। আমি হাসরের ময়দানে কি করে মুখ দেখাবো?
মৃত্যু অত্যাচারিত মেয়েগুলোর সামনে কি করে দাঁড়াবো? হাসরের ময়দানে সবাই আমার দিকে ঘৃণ্য চোখে চেয়ে থাকবে। কলঙ্কিনী আমি, আপনার বউ হয়ে আমি কলঙ্কিনী হয়েছি। মেয়েগুলোর বাবা মাকে আমি কি বলবো? তাদের নারী ছেড়ে ধনকে ছিনিয়ে নেওয়া পুরুষটিকে আমি ভালোবেসেছি, এই কথা কি করে বলবো? বলতে পারেন? আমির উঠে বসে, বেরিয়ে যায়। পদ্মজা কাঁদতে থাকলো, চোখের জল শুকায় না। আল্লাহ তাআলা এ কোন পরীক্ষায় ফেলেছেন? আমির খুব দ্রুত ফিরে আসে। তার হাতে লম্বা একখানা বস্তু। সে সেই বস্তুটি বিছানার ওপর রেখে প্যান্ট থেকে চাবি বের করল, হ্যান্ডকাপ খুলে পদ্মজাকে বসিয়ে দিল। তারপর পদ্মজার সামনে বস্তুটি ধরে শান্তভাবে বলল, আমি পারবো না সরে আসতে। এই তলোয়ার ব্যবহার করা হয়নি, খুব পছন্দ করে এনেছিলাম, তোমার হাতে তুলে দিলাম। যদি পারো মুক্তি দিও আমাকে, কোনো কলঙ্ক রেখো না গায়ে। হাসরের ময়দানেও তুমি সবচেয়ে সুন্দর, সম্মানিত এবং দামি থাকবে। শুধু বেহেশতে দুজনের একসাথে রাজপ্রাসাদে থাকার স্বপ্নটা পূরণ হবে না। আমিরের বলা কথাগুলো শুনে পদ্মজার গায়ের পশম দাঁড়িয়ে যায়, বুকে ব্যথা শুরু হয়। আমির পদ্মজার 2 হাত মুঠোয় নিয়ে চুমু খেল, তারপর বলল, শেষবার ছুঁয়েছি, আর ছুব না, শপথ করছি আর ছুব না। তারপর ছুটে বেরিয়ে যায় ঘর থেকে। পদ্মজার দম বন্ধ হয়ে আসে। মিনিট 2 পার হতেই চাদর খামচে ধরে হাউমাউ করে কান্না শুরু করে। আল্লাহর ওপর প্রশ্ন তুলল, আমার ভালোবাসায় কি কমতি ছিল আল্লাহ? কেন এমন জীবন দিলে আমায়? আমি কি করব? মৃত্যু দাও আমাকে। পদ্মজা চৌক ভর্তি জল নিয়ে তুষারের দিকে তাকালো। তুষার এক হাত কপালে ঠেকিয়ে বিড়বিড় করে, মাই গড। তার শ্বাস প্রশ্বাস ঘন হয়ে যায়, চোখে জল চিকচিক করছে। এমন অদ্ভুত ভালোবাসা সে দুটো দেখেনি। একজন খুন হতে চেয়েছে, আরেকজন খুন করে মুক্তি দিয়েছে। ফাহিমা কাঁদছে। পদ্মজা মিষ্টি করে হেসে বলল, আপনি এভাবে কাঁদছেন কেন? আমির হাওলাদারের একটা সুন্দর জীবন হতে পারত। আফসোসের স্বরে বলল ফাহিমা। পদ্মজা ফিক করে হেসে ফেলল, বলল, পুলিশ হয়ে ক্রাইম কিংয়ের জন্য কাঁদছেন? তুষারের বুক ফুঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কঠিন মনের তুষার ভেঙে পড়েছে। ভালোবাসার অনেক ব্যাখ্যা সে শুনেছে, কিন্তু ভালোবাসা এমনও হতে পারে সে ভাবেনি। তুষার বলল, তিনি অবশ্যই চেষ্টা করেছিলেন এই জগৎ থেকে বের হতে, কিন্তু পারেননি। তিনি আষ্টে পৃষ্ঠে পাপের রাজ্যে জড়িয়ে গিয়েছিলেন। কিন্তু ভালোবাসার কোনো আদালত থাকলে সেই আদালতে আমির হাওলাদারের সব খুন মাফ। পদ্মজার ঠোঁট কামড়ে হাসে। অনেক কাহিনী, অনেক কান্না তো এখনো বাকি। তারা এইটুকুতে কেঁদে অস্থির। তার ভীষণ হাসি পাচ্ছে, ভীষণ। শুনতে শুনতে শেষ হয়ে গেল আমাদের আজকের গল্প। যারা এখনো অডিও বুক বাই শাওন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।